হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছে এবং আমার কথা শুনতে পাচ্ছি, রাইট? সো আজকে হচ্ছে আমাদের চলতরিতের 4 নাম্বার ক্লাস। সো এর আগে আমাদের চলতরিতে 3টা ক্লাস হয়েছে। আমরা 3 নাম্বার ক্লাসে কেভিএল কেসিএল এটা অ্যাপ্লাই করা শিখছি, মানে একটা সার্কিটে অ্যাপ্লাই করা শিখছি। সো আজকের ক্লাসে ওই কেভিএল কেসিএল দিয়ে সার্কিট সলভ করা শিখবো। সো গত ক্লাস পর্যন্ত আমরা যে জিনিসটা পারি সেটা হচ্ছে একটা সার্কিটের উপর আমরা হাঁটতে পারি। একটা বিন্দুর ভোল্টেজ যদি আমার জানা থাকে, আরেকটা পয়েন্টের ভোল্টেজ কত হবে এইটার একটা ইকুয়েশন আমরা দাঁড় করাতে পারি, রাইট? তোমাদের কিন্তু 2টা হোমওয়ার্ক দিয়েছিলাম। ওই 2টা হোমওয়ার্ক সবাই পারছো কিনা আমাকে বলো তো। যে 2টা হোমওয়ার্ক দিছিলাম, যে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যাওয়ার বিভিন্ন দিক দিয়ে, তোমরা কি যাইতে পারছো? আমাকে কয়েকজন মাত্র সাবমিট দিছো গ্রুপে, বাকিরা কি পারছো বলো তো? তো কি, তারপর সাইফ, রোহিত, ঠিক আছে, ওকে, নাইস। সো আমরা শুরুতে একটু ওভারভিউ করব এই আগে যা যা পড়ছি, তারপর এইগুলোর উপর অ্যাপ্লিকেশন করে আমরা আসলে সার্কিট কেমনে সলভ করব সেটা দেখব। আমরা সার্কিট সলভ অলরেডি পারি, যেহেতু আমরা ইকুয়েশনগুলো লিখতে পারি, আমরা সার্কিট সলভ অলরেডি পারি। কেভিএল কেসিএল আমাদের অলরেডি ক্লিয়ার, ঠিক আছে? সো যেই জিনিসটা বলছিলাম যে আসলে ইকুয়েশনগুলো কেমনে লিখতে হয়, ইকুয়েশনগুলো লিখতে হয় কেমনে, এটার আমরা কিছু রুলস বলছিলাম। যে আমরা জানি যে কারেন্ট যেদিকে যায়, আমি যদি সেই দিক থেকেই হেঁটে রোডটা পার হই তাহলে আমার ভোল্টেজ ড্রপ হয়, আর কারেন্টের বিপরীত থেকে রোডটা পাস করলে ভোল্টেজ বাড়ে বা ভোল্টেজ গেইন হয়। এটা ছিল আমাদের ফান্ডামেন্টাল রুল। যে আমাদের ধরো এখানে একটা রেজিস্ট্যান্স, এই দিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, আই ফ্লো হচ্ছে, তার মানে এই দিক বরাবর তোমার কারেন্ট যাচ্ছে। তুমি এই VA ভোল্টেজটা জানো, এখন এই বিন্দুর ভোল্টেজটা জানতে চাও যে এটা কত। তাহলে এই বিন্দুর ভোল্টেজটা পাইতে হইলে সেটা কত হবে, VA থেকে একটা রোধ পার হচ্ছে কারেন্টের দিকে, তাহলে তোমার রোধ ভোল্টেজ কমবে, কতটুকু কমবে, আয়ার পরিমাণ। তার মানে এটা রোধ এবং এটা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই আয়ার পরিমাণ ভোল্টেজ কমবে, এইটুকু ভোল্টেজই হবে তোমার এই পয়েন্টের ভোল্টেজ। এবং ভাইস ভার্সা, যদি কারেন্ট ফ্লোটা হয়তো এই উল্টা দিকে, ধরো তুমি এই V এর ভোল্টেজটা জানো, এখানে একটা রোধ আছে R মানের, বাট কারেন্ট ফ্লোটা এখন হচ্ছে এই দিক বরাবর I মানের, এই পয়েন্টের ভোল্টেজটা কত, তাইলে এই পয়েন্টের ভোল্টেজটা হয়তো VA থেকে তুমি একটা রোধ পার হচ্ছ, রোধ পার হলে কতটুকু ভোল্টেজে চেঞ্জ হয়, আয়ার পরিমাণ, বাট এখন সেটা বাড়বে কারণ কারেন্টটা যেদিকে ফ্লো হচ্ছে এর বিপরীত দিকে তুমি যাচ্ছ, তার মানে আয়ার পরিমাণ ভোল্টেজ বাড়বে, এই ভোল্টেজটাই হবে হচ্ছে এই পয়েন্টার ভোল্টেজ। এতটুকু কনসেপ্ট আমাদের সবার মোটামুটি ক্লিয়ার, রাইট? গত ক্লাস পর্যন্ত তোমরা সার্কিটের উপর লিখতে পারো, সার্কিটের উপর আঁকতে পারো বা এরকম করতে পারো। আর ব্যাটারির ক্ষেত্রে কি ছিল, ব্যাটারিটা যেই দিক বরাবর পজিটিভ দিক, মানে ব্যাটারিটা যেই দিক বরাবর কারেন্ট ফ্লো করতে চাচ্ছে, তার পজিটিভ দিকে তো সে কারেন্ট ফ্লো করতে চায়, সেই দিক বরাবর যদি আমি হাইটা যাই, মনে করো আমি এই VA থেকে হাইটা এই বিন্দুর ভোল্টেজটা বের করতে চাচ্ছি, তার মানে ব্যাটারিটাও যেদিকে কারেন্ট ফ্লো করতে চাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি, ব্যাটারিটা আমাকে সাপোর্ট করতেছে। দ্যাটস ওয়াই এই ব্যাটারির ভোল্টেজটা আমার ভোল্টেজের, মানে এই পয়েন্টের ভোল্টেজের সাথে অ্যাড হয়ে যায়, ঠিক আছে? এইটুকু ভোল্টেজই হয়ে যাবে এই পয়েন্টার ভোল্টেজ। এই আইডিয়াগুলো সবার ক্লিয়ার? বলো, ক্রিস্টাল ক্লিয়ার? আমরা একটা সার্কিটের মধ্যেই এঁকে দেখাই। মনে করো আমরা র্যান্ডম একটা সার্কিট আঁকতেছি, হ্যাঁ, একটা র্যান্ডম একটা সার্কিট আঁকতেছি, মনে করো এটা কেমনে কারেন্ট ধরতে হবে, কারেন্ট কেমনে সলভ করতে হবে, এগুলো আমরা পরে করব, ঠিক আছে? আপাতত আমরা র্যান্ডম মনে করো একটা সার্কিট আমরা এখানে ধরো আঁকলাম। আমি বললাম যে তুমি এই পয়েন্টের ভোল্টেজ জানো, এই পয়েন্টের ভোল্টেজ মনে করো VA, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, ঠিক আছে? এই VB পর্যন্ত তুমি যাবা বা এই B পয়েন্টের ভোল্টেজ পর্যন্ত তুমি যাবা। এখন কারেন্টের ডিরেকশনগুলো মনে করো আমরা মর্জি মতো দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা জাস্ট সার্কিটের উপর হাঁটাটা শিখতে চাচ্ছি, কারেন্টগুলো সলভ করাটা শিখতে চাচ্ছি না। সো মনে করো আমি মর্জি মতো দিয়ে দিচ্ছি যে এই দিক দিয়ে মনে করো I1, এটা মনে করো R1, এটা R2, আর এদিক দিয়েও তাইলে I1ই যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে মনে করো I2, এটা হচ্ছে R3, তারপর এটা মনে করো R4, এই দিক দিয়ে মনে করো যাচ্ছে I3। সো এতটুকু হইলেই আমরা B পর্যন্ত এই উপরের দিক দিয়ে যাইতে পারবো। তাহলে B পর্যন্ত আমরা যদি যাই, মনে করো আমি এই পথে যাচ্ছি, এই যে এই পথটায়, এই পথটা দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে? সো পথের একটা নাম দেয়া লাগে, তোমরা জানো। সো A, এটা মনে করো C, এটা মনে করো D পয়েন্ট। সো আমি A থেকে C তে যাচ্ছি, C থেকে D তে যাচ্ছি, D থেকে B তে যাচ্ছি। তাইলে আমি A পয়েন্টের ভোল্টেজ জানি, সেটা হচ্ছে VA, কারেন্টের দিকে রোধ পাস করতেছি, ভোল্টেজ কমবে, কতটুকু কমবে, আয়ার পরিমাণ কমবে। আমি চলে আসলাম এই C পয়েন্টে, কারেন্টের দিকে রোধ পাস করতেছি, ভোল্টেজ কমবে, কতটুকু কমবে, আয়ার পরিমাণ, তার মানে I1 R2, কারণ এই I1 কারেন্টটাই কিন্তু এদিক দিয়ে যাচ্ছে। তারপর আমি D বিন্দুতে চলে আসলাম, এখন B বিন্দুতে যাব, কারেন্টের দিকে রোধ পাস করতেছি, ভোল্টেজ কমবে, কতটুকু কমবে, I3 R4। আমি চলে আসলাম VB পয়েন্টে, বুঝছো? B পয়েন্টের ভোল্টেজে আমি চলে আসলাম। সো এই ইকুয়েশনগুলো সবাই লিখতে পারো গত ক্লাস পর্যন্ত, গত ক্লাসের কনসেপ্টগুলো থেকে এই ইকুয়েশনটা লিখতে পারো, মানে যে কোনো একটা পয়েন্টের ভোল্টেজ তোমাকে দিয়ে দিলে আরেকটা পয়েন্টের ভোল্টেজ তুমি বের করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
আচ্ছা, এখন ধরো আমি তোমার কাছে এইটা জানতে চাইলাম না যে এই কারেন্টগুলো মনে করো তোমাকে দিয়ে দিলাম, আমি তোমার কাছে জানতে চাইলাম এই ভিএ বিন্দুর ভোল্টেজ যদি এই ভিএ হয়, মনে করো এই পয়েন্টের ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, এই পয়েন্টের ভোল্টেজ কত এটা তুমি বের করতে পারবা। বাট আমি তোমার কাছে এটা চাইলাম না, আমি কি চাইলাম, আমি চাইলাম হচ্ছে এই এ বিন্দু এবং তোমার যে বি বিন্দু আছে, এই এ বিন্দু এবং যে বি বিন্দু আছে তাদের বিভব পার্থক্য, তাদের ভোল্টেজের পার্থক্য কত। ধরো আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দেই, এর ভোল্টেজ 20 ভোল্ট, এর ভোল্টেজ 10 ভোল্ট, তাহলে তাদের বিভব পার্থক্য কত, ভোল্টেজের ডিফারেন্স কত, তুমি বলবা 20 ভোল্ট মাইনাস 10 ভোল্ট, এটাই তাদের ভোল্টেজের পার্থক্য, রাইট। আমি যদি এমনে বলতাম, মানে উল্টায় বলতাম, মনে করো এখানে যদি আমি 10 ভোল্ট দিতাম, এখানে যদি 20 ভোল্ট দিতাম, তখন তাদের বিভবের পার্থক্য কত হইতো, একই, তুমি সেম কাজ করতা, 20 ভোল্ট মাইনাস 10 ভোল্ট। তার মানে দুই কেসেই আমার উত্তর কত আসতেছে, 10 ভোল্টই আসতেছে। এখানে বেশি ভোল্টেজ থাকলে ওইখানে কম ভোল্টেজ থাকলেও বিভব পার্থক্য 10, ওইখানে বেশি ভোল্টেজ থাকলে এখানে কম ভোল্টেজ থাকলেও বিভব পার্থক্য 10। তার মানে বিভব পার্থক্য জিনিসটা এইটা ম্যাটার করে না যে কোনটা বড় কোনটা ছোট, পার্থক্য বলতে আমরা জাস্ট মানটা নিয়ে ডিল করি, যে আসলে মানটা কত, মানটা কত, ঠিক আছে, মানটা নিয়ে শুধু ডিল করি, কে বড় কে ছোট এটা আমাদের সার্কিটই আমাদের বলে দিবে, বা দরকার পড়লে আমরা বের করব, দরকার না পড়লে যদি শুধু পার্থক্য বলে আমরা জাস্ট মানটা বের করি। তাইলে আমি যদি এখন ভেরিয়েবল দিয়ে তোমাকে বলি যে এই পয়েন্টের ভোল্টেজ মনে করো ভিবি, এই পয়েন্টের ভোল্টেজ ভিএ, তাহলে তাদের বিভব পার্থক্য কত হবে, ভিএ মাইনাস ভিবি, তাই না, ভিএ মাইনাস ভিবি, রাইট, এইটা হবে তাদের বিভব পার্থক্য। এখন সবসময় যে এই রাশিটা পজিটিভ দিবে এরকম তো কোনো কথা না, বাট বিভব পার্থক্য বলতে আমরা সবসময় পজিটিভ জিনিসই বুঝি, যে দুইজনের মধ্যে টাকার পার্থক্য কত, ও বড় ও ছোট হলে বিভব পার্থক্য 10, এ বড় ও ছোট হলে বিভব পার্থক্য 10। তার মানে বিভব পার্থক্য যখন আমরা বের করি যে এ আর বি পয়েন্টের পার্থক্য, তখন আসলে আমরা মডিউলাস ইউজ করি, ঠিক আছে। বিভব পার্থক্যের সময় দুইটা বিন্দুর যে পার্থক্য তার মডিউলাস আমরা নিই, কারণ পার্থক্য আমরা সাধারণত পজিটিভ মানেই বের করি, কারণ আমাদের দরকার নেই আসলে কে বড় কে ছোট এটা বের করা, আমরা জাস্ট মডিউলাসটার মানটা বের করি যে আসলে বিভব পার্থক্যটা কত। তার মানে পার্থক্যের সময় আমরা কি বের করব, পার্থক্যের সময় কি বের করব, জাস্ট মানটা। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা, মনে করো তুমি এখন এই এ বিন্দুর ভোল্টেজ জানো না, এটার ভোল্টেজ জানো না, এই বিন্দুর ভোল্টেজও জানো না, তুমি পুরো সার্কিটের কারেন্টগুলো জানো। এখন তোমাকে প্রশ্ন করলো যে এই এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য কত। সবসময় মনে রাখবা যেই দুই বিন্দুর বিভব পার্থক্য বলছে ওই দুই বিন্দুর একটা থেকে আরেকটা আমাকে যাইতে হবে, যেই দুই বিন্দুর বিভব পার্থক্য পরীক্ষা হলে চাইছে ওই দুই বিন্দুর একটা থেকে আরেকটার মধ্যে আমাকে যাইতে হবে। তাইলে আমাকে যেহেতু বলছে যে তুমি যে কোনো দিক দিয়ে যেতে পারো, তুমি চাইলে এই দিক দিয়ে ঘুরে যেতে পারো, এই দিক দিয়ে ঘুরে যেতে পারো, যে কোনো দিক দিয়ে যেতে পারো, মোট কথা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তোমাকে যাইতে হবে হাইটা। সো তুমি ধরে নাও যে এই পয়েন্টের ভোল্টেজ ভিএ, এখান থেকে এই দিক দিয়ে তুমি হাইটা যাচ্ছ, ভিবি পর্যন্ত গেলা, ওই পয়েন্টের ভোল্টেজটা হয়ে গেল ভিবি। বাট তুমি ভিএ থেকে ভিবি নির্ণয় করতে চাও না, তুমি কি চাও এই ভিএ আর ভিবির ডিফারেন্স। তাইলে ডিফারেন্সটা তুমি কেমনে বের করবা, এর পরের লাইনে তুমি এমন লিখে ফেলো যে ভিএ মাইনাস ভিবি, এইটুকুর তুমি মান বের করে ফেলবা, বুঝছো, জাস্ট এগুলো ওই পাশে নিয়ে নাও। তার মানে এইটুকু হয়ে যাবে তোমার এ আর বি বিন্দুর বিভব পার্থক্য। মানে আমরা এই বিন্দুর ভোল্টেজ দেওয়া থাকলে বি বিন্দুর ভোল্টেজ যেমন বের করতে পারি, ঠিক তেমনি এই দুটার বিভব পার্থক্য বের করতে পারি, যে কোনো মানে যে কোনো বিন্দুর ভোল্টেজ না জেনে, মানে আমি এই বিন্দুর ভোল্টেজ জানি না, এই বিন্দুর ভোল্টেজও জানি না, কিন্তু এই জাস্ট এই ইকুয়েশনটা দিয়ে আমরা এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করে ফেলতে পারবো। আমি যদি এই বিন্দুর ভোল্টেজটা জানতাম তাইলে আমি এই বিন্দুটার ভোল্টেজও বের করে ফেলতে পারতাম, আমি যদি ওই বিন্দুর ভোল্টেজ জানতাম এই বিন্দুর ভোল্টেজও বের করতে পারতাম। তার মানে একটা সার্কিটের যে কোনো পয়েন্টের ভোল্টেজ তুমি যদি জানো, অন্য একটা পয়েন্টের ভোল্টেজ বের করতে পারবা, আর বের করে ডিফারেন্স এমনি বের করতে পারবা। আমরা তো পথেই যাই, পটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে, হ্যাঁ এইটাই ইন্টারেস্টিং জিনিস, আমরা যেই পয়েন্টেই যাই, মানে যেই দিক দিয়েই হাইটা যাই না কেন, পটেনশিয়াল ডিফারেন্স মানে দুই পয়েন্টের ডিফারেন্স অলওয়েজ সেম থাকবে। মনে করো এখানে 10, এখানে 10 ধরে তুমি এই দিক দিয়ে হাইটা এখানে পাইছো 20, তুমি যেই দিক দিয়ে এই সার্কিটে যাও না কেন 20ই পাবা উত্তর। তার মানে উত্তর তুমি যে দিক দিয়েই যাও 20ই পাবা। এই হচ্ছে মজা সার্কিটের, যে তোমার আসলে কারো ম্যাথ ভুল না, যে কেউ যেভাবে যায় সলভ করতে পারো, বুঝছো, উত্তর একই আসবে। একজন জিজ্ঞেস করছো ভাই গত ক্লাস না করলে এটা করতে পারবো কিনা, জীবনেও না, কারণ এই ক্লাসে কিছুই পড়াবো না, সব পড়ানোই মানে ম্যাক্সিমাম ক্লাসই গত ক্লাসে হয়ে গেছে। আচ্ছা আমরা অল্প অল্প করে সার্কিট সলভে চলে যাই। আমি বলছিলাম যখন একটা ব্যাটারি থাকবে তখন কি আমরা কেভিএল কেসিএল যাব না, নর্মালি ওহমের ফর্মুলা দিয়ে করে ফেলবো। সো এই সার্কিটটা নর্মালি ওহমের ফর্মুলা দিয়ে করা যাবে না, তোমরা জানো যেখানে তুল্যরোধ কত 6 আর 1 7 7 আর 3 10, তুল্যরোধ 10, টোটাল কারেন্ট হচ্ছে 1.8 অ্যাম্পিয়ার,
যে 18 ভোল্ট ডিভাইডেড বাই 10, তার মানে 1.8 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এখন ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, এই যে এই 3-এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, 6-এর মধ্যে কত হচ্ছে, আর 1-এর মধ্যে কত হচ্ছে, এটা তুমি ভোল্টেজ ডিভাইডার ল দিয়েও বের করতে পারো। বলো ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে কার মধ্যে দিয়ে কতটুকু বিভব ড্রপ হচ্ছে এটা তুমি বের করতে পারবা না বলো তো? যে এই এ বির বিভব পার্থক্য কত, বি সির বিভব পার্থক্য কত, সিডি তো সেম পয়েন্ট, সো এটা মনে করো সি তোমার থাকলো, এটা মনে করো ডি বিন্দু, এটা মনে করো ই বিন্দু। সো এই পয়েন্টের নাম দেওয়া লাগবে না, কারণ এটা তো আসলে এ বিন্দুই। সো তুমি এটা নর্মাল সার্কিটের মতো সলভ করতে পারবে না? পারবা সবাই? আনাফ, আশিক, হামিম। ধরো নর্মাল তুল্যরোধ বের করে টোটাল কারেন্টটা বের করে সবগুলোর মধ্যে দিয়ে তো সেম কারেন্টই যাচ্ছে, সো কার মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে বা কাকে কতটুকু ভোল্টেজ খাচ্ছে সেটা তুমি বের করতে পারবা ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে, অথবা ওহমস ফর্মুলা দিয়ে বের করতে পারবা। সেম রেশিওতে হবে। কেন সেম রেশিওতে হবে? ভোল্টেজটা ভাগ হবে 3:6:1 রেশিওতে। তার মানে টোটাল হচ্ছে তোমার 10 ভাগের 3 ভাগ খাবে হচ্ছে সে। তার মানে মুখে মুখে করা যাচ্ছে 10 ভাগের 3 ভাগ, মানে 1.8-এর 3 গুণ 3 18 কত, 18 দুগুণ 36, 3 18 54, তার মানে এ খাবে 5.4 ভোল্ট। এ কত খাবে? 10 ভাগের 6 ভাগ, 10 ভাগ মানে 1.8, 18কে 6 দিয়ে গুণ করলে কত আসে? 54, 108, তাই না? তার মানে 10.8 ভোল্টেজ সে খাবে। আর এই 1 ওহম কত খাবে? 10 ভাগের 1 অংশ, তার মানে 1.8 ভোল্ট সে খাবে। সবগুলো যোগ করে কি 18 আসে? সবগুলা যোগ করে কি 18 ভোল্টেজ আসে? হ্যাঁ, সবগুলা যোগ করে 18 ভোল্টেজই আসে, আর রেজিস্ট্যান্স সেম না। তার মানে আমরা ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে মনে মনে করতে পারতেছি। তুমি চাইলে এখানে ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করতে পারো, যে এই এবি এর বিভব পার্থক্য তাহলে কত হবে? উপরে কি জানি থাকতো? উপরে থাকতো এই এবি এর রোধ, আর নিচে থাকতো সবটার তুল্য রোধ। সবটার তুল্য রোধ কত? 10, এবং এখানে থাকতো টোটাল ভোল্টেজ। সো এইভাবে তুমি করো বা অনুপাত দিয়ে করো, যেভাবেই করো না কেন তুমি পারবা, তুমি পারবা, বুঝছো? গোপালের মা পারবে, ঠিক আছে? এটুকু আমরা জানি। এখন আমরা দেখি যে আমরা যে লুপ চালানো শিখলাম সেই লুপ চালানো দিয়ে আসলে সলভ করতে পারি কিনা। ওকে, সো এই সার্কিটে তো কারেন্ট একটাই, ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্ট বের হয়। সো এখানে কারেন্ট ধরা নিয়ে আসলে কোনো প্যারা নেই, কারেন্ট কেমনে ধরতে হয় সেটাও শিখাবো। এখন তোমার ইচ্ছা হলো যে এই সার্কিটটা সলভ করতে চাও, তুমি তো কারেন্টের ভ্যালুটা জানো না। কারেন্টের ভ্যালুটা কি তুমি জানো? জানো না। তোমার তুল্যরোধ বের করতে হলো না, মানে তুল্যরোধ বের করা তুমি জানো না। সিম্পলি এই সার্কিটের যে কোনো বিন্দু থেকে আবার ঘুরে ওই পয়েন্টে আসো, একটা লুপ কমপ্লিট করো। দেখবা কেভিএল কেসিএল অ্যাপ্লিকেশনে বারবার বলে যে অমুক লুপে কেভিএল অ্যাপ্লাই করে পাই। তুমি এখানে একটা লুপ কমপ্লিট করে আবার আগের বিন্দুতে ফিরে আসো, মানে যেভাবে ইকুয়েশন লেখা শিখছো সেই ইকুয়েশনের বেসিসে একটা লুপ কমপ্লিট করে আগের পয়েন্টে ফিরে আসো। মনে করো এ বিন্দুর ভোল্টেজ আমি জানি ভিএ, এ বিন্দুর ভোল্টেজটা মনে করো আমি ধরে নিলাম ভিএ, জানি না, ধরে নিলাম ভিএ। এ থেকে যদি আমি বিতে যাই ভোল্টেজ কমবে না বাড়বে? বলো, কারেন্টের দিকে রোধ পাস করছি, ভোল্টেজ কমবে না বাড়বে? কমবে। কতটুকু কমবে? আয়ার পরিমাণ, তার মানে -3i পরিমাণ আমার ভোল্টেজ কমবে। এটা থেকে যদি 6 ভোল্টেজ মানে 6 ওহম পার হই, আই কারেন্ট যাচ্ছে, তার মানে কারেন্টের দিকে রোধ পাস করতেছি, আবার 6i পরিমাণ কমবে। এখানে আবার কত কমবে? 1i পরিমাণ কমবে। এখানে ভোল্টেজ বাড়বে নাকি কমবে বলো তো? এই 18 ভোল্টেজকে আমার জন্য প্লাস হবে নাকি মাইনাস হবে? আমি যেদিকে যাচ্ছি ব্যাটারিটাও সেই দিকে কারেন্ট ফ্লো করতে চাচ্ছে। আমি যাচ্ছি এইখান থেকে এই দিকে, ব্যাটারিটাও কারেন্ট ফ্লো করতে চাচ্ছে এই দিকে, তার মানে ব্যাটারিটা আমার জন্য প্লাস 18 ভোল্ট। আমি চলে আসলাম আবার আমার আগের পয়েন্টটায়, তার মানে আমি কষ্ট যেটা পাবো আমার আগের বিন্দুটাই ফিরে পাবো। বুঝা গেল? বুঝতে পারছো সবাই? ওকে, নাইস। তাইলে দেখো এই ভিএ কাটা, এখান থেকে তুমি খুব সহজে সলভ করে আই এর ভ্যালুটা পেয়ে যাবা। দেখো এটা ওই পাশে নাও, তার মানে আই কমন নিলে 3 + 6 + 1, দ্যাট মিনস আগের মতোই আই ইকুয়ালস টু 1.8, বুঝছো? 1.8 অ্যাম্পিয়ার, ঠিক আগের মতোই তুমি পেয়ে গেছো। ওকে, এখন আগের বার তো তুমি ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে পেয়ে গেছো কি, যে এই জায়গাতে তোমার ভোল্টেজের পার্থক্য, এই জায়গাতে তোমার ভোল্টেজের পার্থক্য 5.4 ভোল্ট, এই জায়গাতে ভোল্টেজের পার্থক্য তুমি আগেই ক্যালকুলেট করছো 10.8 ভোল্ট। তার মানে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি আগের কনসেপ্ট অনুযায়ী যে এসি এর বিভব পার্থক্য কত, ভিএসি, এসি এর বিভব পার্থক্য কত, তুমি কত বলতা? এখানে পার্থক্য সৃষ্টি হচ্ছে 5.4, এখানে সৃষ্টি হচ্ছে 10.8, তার মানে 5.4 + 10.8। এইভাবে আগের বারে তুমি বিভব পার্থক্য বের করে ফেলতে পারতা, মানে ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে, যে এ আর সি বিন্দুর বিভব পার্থক্য কত। ইয়েস, এ আর সি বিন্দুর বিভব পার্থক্য তুমি বের করতে পারতা।
এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে আমরা ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে প্রত্যেকটা রোধের ভোল্টেজ বের করছি, তারপর ভোল্টেজ যোগ করে জাস্ট এই দুই পয়েন্টের এ আর সি পয়েন্টের ভোল্টেজ বিভব পার্থক্য বের করছি। এখন মনে করো আমরা এমনি করব না, এখন কেমনে করব? এখন করব হচ্ছে আমরা কেভিএল দিয়ে। ওকে, এখন করব হচ্ছে আমরা আমাদের কেভিএল দিয়ে। দেখো আই পরিমাণ কারেন্ট যাচ্ছে তুমি জানো, এ আর সি এর বিভব পার্থক্য তোমার কাছে জানতে চাইছি। সো ভি এ বিন্দুর ভোল্টেজ মনে করো ভি এ, তুমি না জানলেও মনে করো তুমি জানো। এখান থেকে হেঁটে যদি বি বিন্দুতে যাও ভোল্টেজ কমবে কতটুকু কমবে? 3i পরিমাণ, রাইট? বি থেকে যদি সিতে যাও ভোল্টেজ কতটুকু কমবে? 6i পরিমাণ। আই এর ভ্যালুটাও তো আমরা জানি, আই এর ভ্যালুটাও তো আমরা জানি 1.8, আই এর ভ্যালুটাও তো আমরা জানি 1.8। আমি চলে আসলাম বি পয়েন্টে। আমার কিন্তু এই পয়েন্টের ভোল্টেজ আমি জানি না, এই পয়েন্টের ভোল্টেজ আমি জানি না, আমার দরকার কি? এই দুটার বিভব পার্থক্য। তাহলে পার্থক্য আমি কেমনে বের করব? ভিএ মাইনাস ভিভি, সবসময় এটার পজিটিভ ভ্যালুটা বের করবা, পার্থক্যের পজিটিভ ভ্যালুটা বের করবা। তার মানে এটাকে গুণ করো, দেখবা যে একই জিনিস আসতেছে, 3 × 1.8 আর এখানে 6 × 1.5, সো একই জিনিস আসতেছে 5.4 প্লাস 10.8। ক্যালকুলেটরে তুমি ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবা। সো আমরা এইভাবে সার্কিটের উপর হেঁটেও বিভব পার্থক্য বের করে ফেলতে পারি। ভিসি হবে না, ভিসি হবে, সরি ভিসি, ভিসি, বুঝছো? বুঝা গেল? এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি যদি এ আর সি এর বিভব পার্থক্য বের করতে চাই, আমি যদি এই দিক দিয়ে হাইটা যাইতাম তাইলেও সেম আসতো। দেখো সেম আসে কিনা, এখানে উত্তরটা কত? 10^5 15, 15 আর 8 আর 4 12, তার মানে হয়ে যাবে 16.2, তাই না? 16.2 ভোল্ট। এখন দেখো তো উল্টা রাস্তায়, মানে এই নিচ দিয়ে হাইটা গেলেও কি একই জিনিস হয় কিনা? ওকে, শুরু করি। আমি ভি এ বিন্দুর ভোল্টেজ মনে করো জানি, সেটা হচ্ছে ভি এ। আমার দরকার সি বিন্দু পর্যন্ত যাওয়া। তাহলে আমি এই দিক দিয়ে যখন হাইটা যাব, ব্যাটারিটা কারেন্ট ফ্লো করতে যাচ্ছে এই দিকে, এটার বিপরীত দিকে আমি যাচ্ছি। বলো তো প্লাস হবে না মাইনাস হবে ব্যাটারিটা? ব্যাটারির মানটা, ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে আমি তার বিপরীত দিকে যাচ্ছি, অবশ্যই মাইনাস হবে। তার মানে মাইনাস হয়ে যাবে 18। এখন দেখো কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে, কারেন্ট ফ্লো এর বিপরীত দিকে আমি যাচ্ছি। কারেন্ট ফ্লো এর বিপরীত দিকে গেলে প্লাস হয় না মাইনাস হয়? কারেন্ট ফ্লো যেদিকে হয় তার বিপরীত দিকে রোধ পাস করলে ভোল্টেজ গেইন হয়। তার মানে কতটুকু গেইন হবে? 1 × কারেন্ট 1.8 আইআর পরিমাণ। আমি চলে আসলাম বি বিন্দুতে, সরি ভিসি বিন্দুতে, তাই না? আগের মতো এ বি মাইনাস মানে ভি এ মাইনাস ভিসি, এটা মনে করো নির্ণয় করতে চাচ্ছি, এটার মানটা সেটা কত হয়ে যাবে? 18 মাইনাস 1.8, দ্যাট ইজ 16.2। তার মানে একটা সার্কিটে তুমি যেই দিক দিয়ে হাইটা যাও না কেন উত্তর সেমই আসবে। সো এখানে মানে ভুল হওয়ার কোনো চান্স নাই, খুবই সহজ। তুমি যদি সার্কিটের উপর হাঁটতে পারো খুবই সহজ জিনিসটা, ঠিক আছে? তাহলে আমরা এখন আস্তে আস্তে একটু কঠিন সার্কিটের দিকে যাই, একটু কঠিন সার্কিটের দিকে সলভ করি। আচ্ছা, এর আগে আমরা ছোটবেলায় যে তড়িৎ চালক শক্তির একটা ফর্মুলা পড়ছিলাম, মানে ব্যাটারির নিজের অভ্যন্তরীণ রোধ থাকলে আসলে আই ইকুয়ালস টু এরকম যে একটা ফর্মুলা হয়ে যায়, কি জানি ই বাই আর প্লাস আর, এরকম যে একটা ফর্মুলা হয়ে যায়। এটা কেমনে আসছিল এটাও আমরা পারবো আসলে, এটা আমরাও জানি আসলে। এখানে তুল্যরোধ কত? তুল্যরোধ আর প্লাস আর। ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে ই, তার মানে তড়িৎ প্রবাহ হবে হচ্ছে ই বাই আর প্লাস আর। এমনেও লেখা যায়, এমনেও তুমি বের করতে পারো, অথবা তুমি চাইলে এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারো। মনে করো কারেন্ট ফ্লো এইদিকে যাচ্ছে, কারেন্ট ফ্লো মনে করো এইদিকে যাচ্ছে, তাহলে তুমি এখান থেকে যদি এই এ পয়েন্ট থেকে আবার ঘুরে পুরোটা আবার এ পয়েন্টে চলে আসো, সো নাম দিবা অবশ্যই এ বি সি ডি। তুমি এক পয়েন্টের নাম দুইটা দাও, সমস্যা নেই, জাস্ট পুরোটা দেওয়ার জন্য, মানে তুমি কোন দিক থেকে লুপটা ঘুরতেছো সেটা বলার জন্য, টিচার জন্য বুঝতে পারবে যে তুমি ইকুয়েশনটা লেখার সময় কোন দিক থেকে কোন দিকে গেছো। সো ভিএ বিন্দুর ভোল্টেজ মনে করো ভিএ, এখানে যাচ্ছ কারেন্টের দিকে রোধ পাস করলে কতটুকু ড্রপ হবে? আই আর পরিমাণ, তার মানে আই ইন্টু আর। এখানে কারেন্টের দিকে রোধ পাস করলে কতটুকু ড্রপ হবে? আই আর পরিমাণ, তার মানে আই ইন্টু স্মল আর। এখানে ব্যাটারিটা তোমার জন্য প্লাস এজেন্ট হয়ে যাবে, কারণ ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে তুমিও সেদিকে যাচ্ছ, প্লাস ই চলে আসলো তোমার ভিএ পয়েন্টে। সো ভিএ কাটা, এখান থেকেই তোমার ই সমান চলে আসবে আই বাই আর প্লাস আর। এটা আসলে ছোটবেলার জিনিস, এটা আসলে আমরা যদি না বলতাম তারপরেও পারতাম সবাই, তাই না? আমি যদি নাও বলতাম তারপরেও সবাই পারতাম, এটা আসলে তেমন না পারার কিছু না। যখন ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে তখন সেটাও আমাদের একটা রোধ হিসেবে ট্রিট করতে হয়, এটাকে তুমি এক্সটার্নাল রোধ হিসেবেও চিন্তা করতে পারো। এখন আসি এইরকম সার্কিট সলভে, যখন তোমার দুইটা ব্যাটারি থাকবে। আমি বলছিলাম দুইটা ব্যাটারি থাকলে তখন আর ওহমের ফর্মুলা দিয়ে তুমি সলভ করতে পারবা না, তখন তোমাকে কেভিএল কেসিএলে যাইতে হবে, কেভিএল কেসিএলে যাইতে হবে। প্রথমে একটা সহজ করি, যেটার মধ্যে কারেন্ট ফ্লো মনে করো দেওয়া, মনে করো কারেন্ট আমাদের এঁকে দিছে প্রশ্নে, মনে করো বলে দিছে, এটা একটা বোর্ডের প্রশ্ন, আমাদের বলে দিছে যে I1 এটা, I1 এই দিকে যাচ্ছে, I3 এদিকে যাচ্ছে, I2 এদিকে যাচ্ছে। আমি তোমাদের গত ক্লাসে একটা কথা বলছিলাম যে কখন বুঝবা একটা সার্কিট সলভড, কখন বলো তো? যখন তুমি কারেন্টগুলার মান পেয়ে যাবা তখন বুঝবা একটা সার্কিট সলভড। এখানে কারেন্টগুলার মান দেয়া আছে,
দেয়া নাই। তার মানে সার্কিটটা কি সলভড অবস্থায় আছে? না, সলভড অবস্থায় নাই। তার মানে কারেন্টগুলোর ভ্যালু দেয়া নাই মানে সলভড অবস্থায় নেই। তার মানে এটা এখন আমাদের সলভ করতে হবে কিভাবে? কেভিএল কেসিএল এই জিনিসটা অ্যাপ্লাই করে, কেভিএল কেসিএল এই জিনিসটা অ্যাপ্লাই করে, কেভিএল কেসিএল এই জিনিসটা অ্যাপ্লাই করে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তার মানে কয়টা কারেন্টের মান বের করবা? I1 I2 I3, তিনটা কারেন্টের মান বের করবা, তাই না? তাহলে তোমার কয়টা ইকুয়েশন লাগবে? তিনটা ইকুয়েশন লাগবে, কারণ তিনটা ভেরিয়েবল সলভ করতে তিনটা ইকুয়েশনই লাগে। সো আমরা ইকুয়েশনগুলো লিখবো কিভাবে? কেভিএল কেসিএল দিয়ে, বুঝছো? মনে করো তোমার এটা বি বিন্দু, এটা এ বিন্দু বলছে, এ বি, এটা মনে করো সি বিন্দু, এটা মনে করো ডি বিন্দু, এটা মনে করো ই বিন্দু, এটা মনে করো এফ বিন্দু। একটা সার্কিটে তোমার নাম অবশ্যই দিবা, কারণ নাহলে তুমি টিচারকে কেমনে বলবা যে তুমি কিভাবে সলভ করছো? এটা একটা বোর্ডের প্রশ্ন। সো প্রথমেই তুমি কি দিবা? নিজের ইচ্ছা মতো একটা পুরা চক্র ঘুরো। এখন কারো ইচ্ছা হইলো যে ভাই আমি এই দিক দিয়ে যায় এমনি একটা লুপ ঘুরবো, কারো ইচ্ছা হইলো ভাই আমি এই দিক দিয়ে যায় এমনি একটা লুপ ঘুরবো, কারো ইচ্ছা হইলো ভাই আমি এখান থেকে যে কি করব বলো তো, আমি এখান থেকে যে এতটুকু একটা লুপ ঘুরবো, বা কারো ইচ্ছা হইলো, মানে যে কোনো কিছুই তোমার ইচ্ছা হইতে পারে, যে কোনোভাবেই তুমি লুপ ঘুরতে পারো। মোট কথা আবার আগের অবস্থায় ফিরে আসলে একটা কমপ্লিট লুপ হয়। তাহলে বলো প্রথমে আমরা কোন দিক থেকে কোন দিকে গেলে তোমাদের মন চায়? বলো তো, তোমরাই বলো। মানে যেই দিক থেকে যেদিকে যাও ম্যাথ মিলবে, ম্যাথ না মিলার গ্যারান্টি আমি মানে ম্যাথ মিলার গ্যারান্টি আমি দিচ্ছি, না মিলার গ্যারান্টি আমি দিলে তো কিছু হইলো না। ম্যাথ মিলার গ্যারান্টি আমি দিচ্ছি। তোমরা বলো কোন জায়গা থেকে কোন জায়গায় যাবা, তোমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যাব। কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চাও? কমেন্টে একজন বলো, চ্যাট বক্সে, কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চাও, মানে কোন লুপটা প্রথমে যেতে চাও? বি থেকে ডিতে। বি থেকে ডিতে গেলে তো লুপ কমপ্লিট হইলো না। একটা ইকুয়েশনের জন্য লুপ কমপ্লিট হওয়া লাগবে। দেখো তুমি যদি বি থেকে ডিতে যাও, তাইলে বি পয়েন্টের ভোল্টেজ মনে করো ভিবি, ডি পয়েন্টের ভোল্টেজ মনে করো ভিডি। তুমি ভিবি প্লাস 20 ভোল্ট ইকুয়ালস টু ভিডি। তোমার এটার ইকুয়েশনের মধ্যে আরো দুইটা আননোন চলে আসছে, তাহলে লাভ হইল না। আমাদের টার্গেট হচ্ছে আই এর ভ্যালুগুলো বের করা। সো আমরা যদি একটা কমপ্লিট লুপ কভার করি, ইন দ্যাট কেস আমরা আসলে যেই পয়েন্ট থেকে স্টার্ট করছি আবার ওই পয়েন্টেই ফিরে আসতেছি, তখন আসলে এই দুইটা আমাদের মানে দরকার নাই, এই দুইটা আমাদের হিসাব থেকে বাদ দিতে পারি, বুঝছো? সো আমাদের একটা কমপ্লিট পুরাটা ঘোরা লাগবে। ওকে, ডিইএফসি, একজন বলছে ডিইএফসি, ডিইএফসি, ঠিক আছে। ডিইএফসি, ডি লাস্টের অক্ষরটা আবার সেম হবে, ঠিক আছে। সো আমরা প্রথমে কোন লুপে ঘুরবো? যে ডিই না, এভাবে বলতে হবে, সবগুলা পয়েন্ট বলতে হবে। ডিএই এফ বি সি আবার ডি, এটার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করতেছো, বুঝছো? সো টিচার যেন বুঝতে পারে যে তুমি কোন পয়েন্টের পরে কোন পয়েন্টে গেছো। ডি থেকে এতে গেছো, এ থেকে ইতে গেছো, ই থেকে এফে গেছো, এফ থেকে বিতে গেছো, বি থেকে সিতে গেছো, সি থেকে আবার ডিতে গেছো। তার মানে লাস্টের পয়েন্ট আবার সেম বিন্দুতে আসতে হবে যদি তুমি কমপ্লিট লুপ ক্রিয়েট করতে চাও। ওকে, তুমি বলবা যে এই লুপটার মধ্যে আমি কেভিএল অ্যাপ্লাই করে পাই। ওকে, বলো কেভিএল অ্যাপ্লাই করলে ইকুয়েশন কেমন আসবে? সো শুরুতে ডি বিন্দু থেকে শুরু করছো, ভিডি, এই পয়েন্টের ভোল্টেজ মনে করো ভিডি, তুমি জানো না, সো মনে করো ভিডি। কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমবে, কতটুকু কমবে? আইআর পরিমাণ, তার মানে 20I1। বলো একমত? ওকে, তুমি চলে আসছো এই পয়েন্টে, কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে, কারেন্টের বিপরীত দিকে রোধ পাস করলে ভোল্টেজ গেইন হয়, কতটুকু গেইন হবে? আইআর পরিমাণ, তার মানে জাস্ট I2 পরিমাণ, 1 × I2 পরিমাণ। তারপর তুমি ব্যাটারিটা এইদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, ব্যাটারির বিপরীত দিকে যাচ্ছ, তার মানে কি হবে বলো তো? ব্যাটারিটা হবে তোমার জন্য নেগেটিভ, তার মানে -10 ভোল্ট। তুমি চলে আসছো এফ পয়েন্টে, এফ থেকে বিতে কিছু নাই, বি থেকে সিতে কিছু নাই। এখানে সি থেকে ডিতে যাওয়ার সময় ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে তুমিও সেদিকে যাচ্ছ, দ্যাট মিনস +20 ভোল্ট। তুমি চলে আসলে আবার ভিডি পয়েন্টে, তাহলে ভিডি কাটো, কাটলে তুমি কি পাচ্ছ দেখো, এই জিনিসটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে পাবা 20 = 20I1 - I2, তারপর সরি 20 না তো, -10 আর +20 মানে +10 থাকবে, +10 থাকবে। এরকম একটা ইকুয়েশন পাইছো, বলো তো পাইছো না? I1 আর I2 দিয়ে একটা ইকুয়েশন পাইছো। মোট কথা আমাদের তিনটা ভেরিয়েবল I1 I2 I3 এই দুইটার মান বের করতে হবে। তিনটার জন্য আমাদের তিনটা ইকুয়েশন লাগবে, তিনটা ইকুয়েশনে I1 I2 I3 তিনটা থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সো আমরা একটা ইকুয়েশন পাইছি, আরেকটা ইকুয়েশন লাগবে। এখন বলো তো কেমনে যাবা, তোমরাই বলো কেমনে যেতে চাও, কোনটা যেতে চাও? একবার তো ডি এ ই এফ বি সি ডি আবার গেছো, এখন একটা কাজ করো যে তুমি চাইলে এইটাও ঘুরতে পারো, অথবা চাইলে এখানে এইটুকু ঘুরতে পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। ওকে, যেটা বলছো তো এটাই করি, এ ই এফ বি এ,
ঠিক আছে। সো আমরা এ থেকে ইতে যাব, ই থেকে এফ, এফ থেকে বি, এফ থেকে এ, বি থেকে এ। ঠিক আছে, তাইলে আমাদের এ বিন্দুর ভোল্টেজ মনে করো VA, আমি জানি না। এটা থেকে যদি ইতে যাই তাহলে আমাদের গেইন হবে, কারণ কারেন্টের বিপরীত দিকে আমি যাচ্ছি, কতটুকু গেইন হবে? I2 পরিমাণ। ওকে, ব্যাটারিটা যেদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে আমি তার বিপরীত দিকে যাচ্ছি, তার মানে -10 ভোল্ট। তারপর আমি এ পয়েন্টে চলে আসলাম, বি পয়েন্টে চলে আসলাম, ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি, দ্যাট মিনস +2 ভোল্ট। কারেন্ট যদি তার বিপরীত দিকে আমি যাচ্ছি তার মানে ভোল্টেজ গেইন হবে, কতটুকু গেইন হবে? +3I3। আমি চলে আসলাম আবার VA পয়েন্টে, VA কাটো, এখানে -10 আর +2 হয়ে গেল কত? -8। -8টাকে ওই পাশে নিয়ে যাও, তাইলে কত হয়ে যাবে? এখানে পড়ে থাকবে হচ্ছে I2 + 3I3 = 8 ভোল্ট। বলো একমত? ক্লিয়ার? দুইটা ইকুয়েশন পাইছো? দুইটা ইকুয়েশন পাইছো? ঠিক আছে, এখন আরেকটা ইকুয়েশন আমাদের লাগবে। এখন যারা স্মার্ট তারা কি করবে? আরেকটা ইকুয়েশনের জন্য আরেকটা লুপ ঘুরবে না। আমরা তো কেভিএল অ্যাপ্লাই করে দুইটা ইকুয়েশন পাইলাম, তুমি চাইলে এই লুপে যদি আরেকবার ঘুরো, এই যে এই লুপটার মধ্যে যদি ঘুরো আরেকটা ইকুয়েশন পাওয়া যাবা, তাই না? ডি থেকে এ, এ থেকে বি, এ থেকে সি, তারপর আবার ডি, আরেকটা ইকুয়েশন পাওয়া যাবা। তিনটা ইকুয়েশন সলভ করলে I1 I2 I3 ভ্যালু পেয়ে যাবা। বাট স্মার্ট মানুষ যে কিনা কাজটা করবে যে আমার কেন দরকার, আমার আরেকটা ইকুয়েশন দরকার সার্কিটটা সলভ করার জন্য। সো আমি যদি এই এ বিন্দুতে, মানে এগুলো তো আমরা কেভিএল অ্যাপ্লাই করছি, তাই না? এই যে এটা কোন জায়গাতে? এ ই এফ বি এ, এই লুপে আমরা কি করছি? এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি, করে আমরা আরেকটা ইকুয়েশন পাইছি। এখন আমাদের নতুন আরেকটা ইকুয়েশনের জন্য কেভিএল অ্যাপ্লাই করার দরকার নেই। আমরা একটা কাজ করি, আমরা এ বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করে ফেলি। কেসিএল দিয়ে আমাদের আরেকটা ইকুয়েশন কিন্তু চলে আসবে। দেখো, এ বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করলে I1 কারেন্ট আসতেছে, I2 কারেন্ট আসতেছে, I3 কারেন্ট চলে যাচ্ছে, তার মানে যতটুকু চলে যাচ্ছে ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং, তার মানে I1 + I2। দেখো, তুমি আরেকটা ইকুয়েশন পেয়ে গেছো। এখন তুমি যদি এইটা না করে আরেকটা লুপ ঘুরে আরেকটা ইকুয়েশন বের করতে, কোনো প্যারা ছিল না। মোট কথা তিনটে ইকুয়েশন আসা হচ্ছে কথা। তিনটে ইকুয়েশন পাইছো সবাই? এখন এই তিনটে ইকুয়েশন তোমার ক্যালকুলেটরে তুলবা, তুলে সলভ করবা। এখন এই সলভের সময় যেই জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে সিরিয়ালগুলা ঠিক আছে কিনা। দেখো, আমি যদি ক্যালকুলেটরে যাই, একটা ক্যালকুলেটরে যদি যাই, দেখো এখানে যদি ক্যালকুলেটরটা যাই, কই যাবা? তুমি যাবা হচ্ছে মোডে যে ইকুয়েশন 5 নাম্বার ইকুয়েশনে ক্লিক করবা। এখন তোমার ইকুয়েশনটা কীরকম? XYZ তিনটা ভেরিয়েবল আছে, তার মানে ইকুয়েশনটা তোমার কত নাম্বার বলো তো? এই 2 নাম্বারটা। তাইলে তোমাকে এখন কি দিতে হবে? এ বি সি আর হচ্ছে ধ্রুবকটা ABCD তিনটা ভ্যালু দিতে হচ্ছে, বুঝছো? ABCD তিনটা ভ্যালু দিতে হচ্ছে। আগে ব্যাকে যে তুমি দেখো যে আসলে ইকুয়েশনের ফরম্যাটটা কি, মানে ABC আসলে কোন ফরম্যাটে আছে। এক একটা ক্যালকুলেটরে কিন্তু এক এক ফরম্যাটে থাকে। এখানে x এর সহগ A, y এর সহগ B, তারপর z এর সহগ C, আর ধ্রুবকটাকে সমানের ওই পাশে নিয়ে তোমাকে মানটা ক্যালকুলেটরে বসাইতে হবে। অনেকে ক্যালকুলেটরে তোমার ধ্রুবকটাকে এই পাশে রেখে ক্যালকুলেটরে বসায় দেয়। সো এটা কেয়ারফুল থাকবা। পরের উত্তরটা তো অপনয়ন, প্রতিস্থাপন এগুলো দিয়ে করতে হবে না, ডিরেক্টলি ক্যালকুলেটরে করবা। সো মানগুলো বসানোর সময় কেয়ারফুল থাকবা। সো আমরা একটা একটা করে মান বসাই, ঠিক আছে? সো আমরা 2 নাম্বারটাই যাচ্ছি। ইকুয়েশনের ফরম্যাটটা খেয়াল করো, x by cz = d, বা ধ্রুবক ভ্যালুটা, ঠিক আছে? সো ইকুয়েশনের ফরম্যাটটা খেয়াল রাখবা। তাইলে আমার 1 নাম্বার ইকুয়েশনে আমার a হচ্ছে, মানে x হচ্ছে I1, y হচ্ছে I2, আর z হচ্ছে I3। XYZ মানে আমার তিনটা ভেরিয়েবল I1 I2 I3, আর সমানের বাম পাশে যে ধ্রুবকটা থাকবে সেটা হচ্ছে d। তাহলে এখানে I1 এর সহগ কত আমাকে বলো? 20। তার মানে আমি a এর ভ্যালু কত দিব? a এর ভ্যালু প্রথমটাই দিব 20। ওকে, 2 দিয়ে দিলাম, তাই না? 20 দিতে হবে, 20। ওকে, তারপর b এর ভ্যালু কত? I2 হচ্ছে আমার b এর ভ্যালু হচ্ছে -1। কত? -1। c এর ভ্যালু কি আছে আমার এই ইকুয়েশনে? কোনো I3 আছে? নাই। তার মানে c এর ভ্যালুটা হচ্ছে 0, c এর ভ্যালুটা 0। d এর ভ্যালুটা কত? সমানের এই পাশে d এর ভ্যালুটা 10, d এর ভ্যালুটা হচ্ছে 10। তারপর 2 নাম্বার ইকুয়েশনটা I1 আছে এখানে, খেয়াল রাখবা সব সময় এই জায়গাতে I1 I2 I3 কোনটা আছে কোনটা নাই খেয়াল রাখবা। এখানে I1 নাই, তার মানে এর সহগটা 2 নাম্বার ইকুয়েশন আসবে 0। I2 আছে, হ্যাঁ I2 আছে, I2 এর সহগটা আসবে 1, I2 এর সহগটা আসবে 1। তারপর I3 আছে, হ্যাঁ I3 আছে, I3 এর সহগ কত? 3, তার মানে I3 এর সহগটা হচ্ছে 3। আর ধ্রুবকটা কত? ধ্রুবকটা হচ্ছে 8।
ধ্রুবকটা হচ্ছে তোমার 8, ঠিক আছে? 80 তো দিছি, হ্যাঁ 80 দিছি। আচ্ছা 3 নাম্বার ইকুয়েশন, I1 কত বলো? I1 এর সহগ কত? I1 এর সহগ হচ্ছে 1, তাই না? I1 এর সহগ 1, I2 এর সহগ 1, বলো তো I3 এর সহগ কি 1? I3 এর সহগ কি 1? ইকুয়েশনটাকে এমন ফরম্যাটে নিতে হবে যেন x by cz ইকুয়ালস টু হচ্ছে একটা ধ্রুবক। তার মানে I3 টাকে ওই পাশে নিতে হবে অবশ্যই। তার মানে I3 টাকে ওই পাশে নিলে চলে আসবে -1, আর ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু এই পাশে পড়ে থাকবে 0। তার মানে 0 দাও, 0 দিয়ে ইকুয়ালে প্রেস করলেই তোমার x এর ভ্যালু চলে আসবে 48/83, y এর ভ্যালু চলে আসবে তোমার কত? 1.56, আর z এর ভ্যালু মানে I3 এর ভ্যালু চলে আসবে 2.12। তার মানে x এর ভ্যালুটা আমাদের কত আসছিল? x এর ভ্যালুটা আমাদের আসছিল 0.578। তার মানে I1 এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 0.578 এত অ্যাম্পিয়ার। I2 এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, দেখো I2 এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, yটা আমাদের I2 1.56 অ্যাম্পিয়ার। I3 এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, অবশ্যই দুটোর যোগফলটাই I3 হয়ে যাবে। সো I3 এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 2.14, সো 2.14 অ্যাম্পিয়ার। বুঝা গেল? সবাই বুঝতে পারছো? তার মানে মানে 3টা I বের করে ফেলছি, তার মানে আমাদের সার্কিট সলভড। কারেন্ট বের করে ফেলা মানে সার্কিটটা অলরেডি সলভড। সবাই বুঝতে পারছো? কে কি প্রশ্ন করছিল এখন একটু বলো আমাকে, কে কি প্রশ্ন করছিল এখন আমাকে একটু বলো। তার মানে যদি আমরা 3টা ইকুয়েশন বের করতে পারি তাইলে আমাদের এই 3টা ভেরিয়েবল এখন বের হয়ে যাবে। 1 and dr এ 1 2I1 হবে না? কোনটা? এটা? কোন ইকুয়েশনটাই বলতেছো? 20? ও আচ্ছা, হ্যাঁ আমরা ভুল করছি, এই এতক্ষণে বললা না কেন? এখানে তো এটা 2, আমি এটারে 0-র মতো দেখতেছিলাম, এটা তো 2। তার মানে এখানে 2I1। আহা আহা, এটা কিছু হইল, এটা কিছু হইল এতক্ষণ পরে বলতেছো -2I1। আমরা কি অন্য কোনোটার মধ্যে এরকম ভুল করছি? আর তো ভুল করি নাই, করছি কোথাও? তার মানে 2I1 ছিল এটা, তার মানে এটাকে 20 কেন দিলাম আমরা? এটাকে 20 কেন দিলাম? তার মানে 2I1 ছিল এটা, 2I1 ছিল এটা। আর কোনো ভুল চোখে পড়ে? আমি এখান থেকে দেখতেছিলাম, এখান থেকে মনে হয় এটা 0-0-র মতো মনে হয়। ঠিক আছে, তাহলে আমাদের ভুল কোথায় ছিল আমরা দেখি। এটা 20 ছিল না, এটা ছিল 2। সো 2 দিয়ে আবার সলভ করি। 4.36 -1.27 3.98। এখন কি ঠিক আছে আমাদের লেখাগুলা? 2 ক্রস চেক করি আরেকবার, তারপর 1 -10 +20। ঠিক আছে, ঠিক আছে, এটা 10 দিয়ে বিয়োগ করলে 10 থাকে। ওকে, নাইস। তারপরেরটার মধ্যে আমাদের কি হইল? 1 I2 -10 +2 +3। ওকে, নাইস। তার মানে এখানে I2 + I3 = হয়ে যাবে +8। ঠিক আছে, বাকি সব কিছু ঠিক আছে, বুঝছো? বাকি সব কিছু ঠিক আছে। তার মানে এই জায়গাতে মানটা আমাদের জাস্ট উত্তরটা বলতে ভুল আসছে, উত্তরটা জাস্ট আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, বোঝা গেল, উত্তরটা তোমরা চেঞ্জ এমনি করতে পারবা, ঠিক আছে? বাট তারপরে আমি লিখে দিচ্ছি, আমাকে ক্যালকুলেটরে কেউ মানগুলা বলো, চ্যাট বক্সে আমাকে মানগুলা বলো। 4.36 অ্যাম্পিয়ার। তারপরেরটা I2টা হচ্ছে তোমার -1.27 অ্যাম্পিয়ার, -1.27 অ্যাম্পিয়ার। তারপরেরটা যেটা, সেটা হচ্ছে 3.09 অ্যাম্পিয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এই I2টা মাইনাস আসছে মানে কি? মানে আমরা I2 যেমনে ধরছি, যেই দিকে ধরছি, অ্যাকচুয়ালি I2 এই দিকে না, অ্যাকচুয়ালি I2 হচ্ছে এর বিপরীত দিকে, বুঝতে পারছো? বোর্ডেও শুধু ক্যালকুলেটর অ্যাপ্লাই করবো? হ্যাঁ, এটা কখনোই হাতে সলভ করতে হবে না, এটা ক্যালকুলেটর অ্যাপ্লাই করবা। আচ্ছা, যেটা বুঝাতে চাচ্ছি যে এই জায়গাতে মাইনাস আসছে, এই মাইনাসটা কি করতে হবে এটা আমরা একটু পরে পড়বো। যে সার্কিটটা আবার রিড্র করতে হবে তোমাকে, তুমি যেভাবে ধরছো সেইভাবে ধরলে আবার হবে না, সার্কিটটা একটু রিড্র করতে হবে। বা এভাবে রাখলেও সমস্যা নেই, যে তুমি এই দিক বরাবর ডিরেকশন দিছো, মানে I2টা এই দিক বরাবর দিছো বলে মাইনাস আসছে। তার মানে I2 ডিরেকশন যদি এইটা থাকে, তার মানে মানটা হচ্ছে -1.27। I2 ডিরেকশন যদি এইটা দিতা, তাইলে মানটা আসতো 1.27। বুঝছো? সো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার দরকার নাই, তুমি যেই চিত্র আঁকবা সেই চিত্র অনুযায়ী উত্তরটা আসবে।
যেই চিত্র আসবা সেই চিত্র অনুযায়ী উত্তরটা আসবে। সো একটু পরে আমরা দেখতেছি চিত্রটা কেমনে আঁকবো। ভাই I2 বিপরীত দিকে হলে থার্ড ইকুয়েশন ভিন্ন হতো না? হ্যাঁ, থার্ড ইকুয়েশনও ভিন্ন আসতো, সেকেন্ড ইকুয়েশনও ভিন্ন আসতো, এক নাম্বার ইকুয়েশনও ভিন্ন আসতো। তিনটা ভিন্ন ভিন্ন আসার ফলেই মানটা তখন আসতো 1.27, বুঝছো? -1.27 আসতো না, +1.27 আসতো, বুঝছো? তার মানে তোমার অ্যাকচুয়ালি I2 এর কারেন্টটা মানে উত্তরটা মাইনাস আসা মানে I2 যেদিকে আমরা ধরছি সেই দিকে করতেছে না, এর বিপরীত দিকে সেটা প্রবাহ হচ্ছে। সো এটা আমরা একটু পরে দেখবো যখন আমরা কারেন্টটা নিজে নিজে ধরবো। সো এই প্রশ্নের খাতিরের জন্য এতটুকুই সলভড আমাদের। এই প্রশ্নের মধ্যে আমাদের কারেন্টের ডিরেকশনগুলো তারাই বলে দিছিল যে I1 I2 I3 মানে তাদের মর্জি মতো বলে দিছিল, আমরা তাদের মর্জি মতো মান বের করে দিছি। আমাদের মর্জি মতো আমরা ধরি নেই, তাদের মর্জি মতো আমরা মান বের করে দিছি। ঠিক আছে, এখন তোমাকে বললো এ আর বি পয়েন্টের বিভব পার্থক্য কত, এই যে এ থেকে বি বিন্দুর বিভব পার্থক্য কত। এখন আমাকে একটা জিনিস বলো, এ আর বি এর বিভব পার্থক্য তুমি কেমনে বের করবা? জাস্ট এ পয়েন্ট থেকে যে কোনো দিক দিয়ে বি পয়েন্ট পর্যন্ত যাবা, তাহলে এ পয়েন্টের ভোল্টেজ মনে করো ভি এ। তুমি যদি সরাসরি যাও এই দিকটা দিয়ে গেলে কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ ড্রপ হয়, কতটুকু ড্রপ হবে? -I3 × 3 বা 3I3, তাই না বলো তো? 3I3 পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তারপর ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে তুমি তার বিপরীত দিকে যাচ্ছ, দ্যাট মিন্স -2 ভোল্ট। তুমি চলে আসলা বি বিন্দুতে, তাহলে VA - VB এইটুকুর যে মান সেই মানটা হবে 3I3 + 2। তার মানে I3 এর ভ্যালু তুমি অলরেডি জানো 3.09, তার মানে তোমার এটা হয়ে যাবে 9 পয়েন্ট সামথিং 3 × 3.09 + 2 কত আসবে? 11.27 ভোল্টেজ। তার মানে AB এর বিভব পার্থক্য কত? 11.2। এখন এটা তুমি যদি সরাসরি A থেকে B তে না যায়, তুমি যদি এই দিক দিয়ে যাইতা, তোমার মন চাইলো এই দিক দিয়ে A থেকে B তে যাবা, উত্তর কি একই আসতো? ক্যালকুলেট করে দেখো, উত্তর একই আসতো। সো তোমাদের বিশ্বাস না হলে আমি দেখাই দিই একবার, চলো। তুমি মনে করো এখন এই দিক দিয়ে ঘুরে যাবা, ওকে? সো VA, তারপর কারেন্টের বিপরীত দিকে পাস করতে হবে, তার মানে ভোল্টেজ গেইন হবে। কতটুকু গেইন হবে? কারেন্ট যেদিকে যাচ্ছে বিপরীত দিকে যাচ্ছ, গেইন হবে হচ্ছে 2I1 পরিমাণ। তারপর ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে এর বিপরীত দিকে তুমি যাচ্ছ, তার মানে মাইনাস হবে, তার মানে 20 ভোল্ট। চলে আসলো হচ্ছে বি পয়েন্টে, তার মানে VA - VB এইটুকুর মান হয়ে যাবে 20 - 2I1। উত্তরটা দেখো একই আসতেছে, 20 - 2 × 4.36 কত আসতেছে? 11.28 এত ভোল্ট। বুঝা গেল? সলভড? সবাই সবটা বুঝছো? তার মানে আমাদের কারেন্ট ততগুলা আমাদের কি করতে হয়? ইকুয়েশন লিখতে হয়, ইকুয়েশনটা তারপর সলভ করতে হয় ক্যালকুলেটর দিয়ে। খুব কঠিন KVL KCL অ্যাপ্লাই করা। অনেকেই চলতরিতের এই KVL KCL এর মানে এই সার্কিট সলভ করতে যায় প্রবলেমটা হয়। আমি এখন তোমাদের কিছু গোল্ডেন রুল বলবো, যে এই গোল্ডেন রুলটা দিয়ে আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে? এইটা তো ইজি হইলো, কেন ইজি হইলো? কারণ আমাদের কারেন্টের ডিরেকশনটা বলে দিছে। কেন ইজি হইলো? কারণ কারেন্টের ডিরেকশনটা প্রশ্নের মধ্যেই বলে দিছে। এখন আমরা যদি এটা সলভ করতে চাই, ক্যালকুলেট করার সময় কি আমরা I2 এর ভ্যালু মাইনাস বসাবো? হ্যাঁ। যদি তুমি এই যে এ থেকে বি এখন এই দিক দিয়ে বের করতে চাও, এই যে এই দিক দিয়ে বের করতে চাও, এবং কারেন্টের ডিরেকশন তুমি এটাই ধরে নিছো, বুঝছো? এই ভুলটাই ধরে নিছো, এইখানে যেটা দেয়া আছে এটা তো ভুল, কারণ আমরা বের করে ফেলছি মানটা মাইনাস, তার মানে কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে এইটা, I2 অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে এই দিকে, তাই না? এখন I2 যদি তুমি এই দিকে ধরে ম্যাথ করো, অ্যাকচুয়ালটা ধরে ম্যাথ করো, তাহলে তুমি 1.27 বসাবা। আর যদি এই উল্টাটা ধরে ম্যাথ করো, উল্টাটা ধরে এ থেকে বিতে যাও, তার মানে মানটাও এই উল্টা অনুযায়ী বসাবা, মানে -1.27 বসাবা। বুঝতে পারছো তো কি? তার মানে তুমি যদি এখন ওই রাস্তা দিয়ে যাও, মানে এ থেকে বিতে এই রাস্তা দিয়ে যাও, তাহলে অ্যাকচুয়ালি দেখো তো কেমন আসে। এই রাস্তা দিয়ে তুমি যখন যাবা VA, কারেন্টের বিপরীত দিকে তুমি গেলে ভোল্টেজ গেইন হয়। কতটুকু গেইন হবে? I2 পরিমাণ, I2 × 1 পরিমাণ। এখানে ভোল্টেজ কমবে কতটুকু? -10 ভোল্ট। চলে আসলা বি বিন্দুতে, তাইলে VA - VB এইটুকুর যে মান সেটুকুর মান কত আসবে? 10 ভোল্ট -I2। এখন এটা কি অ্যাকচুয়ালি -1.27 করবার না? কারণ I2টা এই অনুযায়ী উত্তর আসছে এটা, বুঝছো? I2 এই ডিরেকশনে ধরে ইকুয়েশন আমরা এরকম লিখতেছি, এবং উত্তর I2 এইটা ধরার কারণে উত্তর আসছে এটা। তার মানে এখানে আমরা এই মাইনাসটাই বসাবো, তার মানে মাইনাস বসাইলে এটা চলে আসবে হচ্ছে এই আগের মতো 11.27।
এখন তোমার ইচ্ছা হলো যে না তুমি শুধরায় ফেলবা ভুলটা, তার মানে i2 অ্যাকচুয়ালি এই দিকে না, i2 আসলে এই দিকে, i2 আসলে এই দিকে, এবং সেটার মান কত 1.2827। ঠিক আছে, এখন ভুলটা শুধরায় তুমি যদি সলভ করতে চাও যে VA ভোল্টেজ শুধরায় ফেললে কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ ড্রপ হবে, কতটুকু ড্রপ হবে I2 পরিমাণ, মানে I2 * R IR পরিমাণ। তারপর এইদিকে তুমি ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে বিপরীত দিকে তুমি যাচ্ছ, তার মানে -10 ভোল্ট ইকুয়ালস টু VB বিন্দু, তার মানে VA - VB ইকুয়ালস টু হয়ে যাবে তখন দেখো 10 ভোল্ট প্লাস I2 এর ভ্যালু, I2 এর ভ্যালু কত তখন কিন্তু জাস্ট 1.27, কারণ তুমি ভোল্টটা শুধরায় ফেলছো, মাইনাস দিকটা আর ধরো নাই। এখন অল ক্লিয়ার, সবাই অল ক্লিয়ার, সবাই অল ক্লিয়ার, বুঝতে পারছো? তার মানে যেই দিকেই তুমি আগাও উত্তরে ভুল হওয়ার কোনো চান্স নাই, তুমি যদি কনসেপ্টটা সেম থাকে, কনসেপ্টটা যদি ঠিক থাকে উত্তরে ভুল হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। আমরা শুধরাবো না, ভুলটা শুধরাবো না, উত্তরে যেটা আসছে সেটাই রাখবো। I2 এমনে গেলে উত্তরে কারেন্টের মানটা কত -1.27। ওকে, এখন প্রবলেমটা হয় যদি আমাদের প্রশ্নে কারেন্টের ডিরেকশন দেয়া না থাকে। এখন এখানেও একটা মজার ব্যাপার হচ্ছে তুমি সার্কিট সলভ করতে জানো, কারেন্টের ডিরেকশনটা তোমরা ম্যানুয়ালি যে কোনো দিকে দাও, কোনো সমস্যা নেই। মানে তোমার ইচ্ছা এলো যে আমি একটা কারেন্ট দিলাম এইদিকে I1, আরেকটা কারেন্ট দিলাম এইদিকে I2, আরেকটা কারেন্ট দিলাম এইদিকে I3। সো তিনটা কারেন্ট যদি তুমি এখন ধরে নাও, বলো তো এখান থেকে তিনটে ইকুয়েশন লেখা কি তোমার জন্য ডাল ভাত না? তিনটে ইকুয়েশন তুমি লিখতে পারবা, তিনটা কারেন্ট বের করতে পারবা, সলভ করতে পারবা। কিন্তু তোমার এই ধরাটার মধ্যে ঝামেলা থাকতে পারে। কি ঝামেলা? কোনো একটার মান নেগেটিভ চলে আসতে পারে, কোনো একটার মান নেগেটিভ চলে আসতে পারে। কারণ কি? কারণ তুমি হয়তো ভুল ডিরেকশন ধরছো, অ্যাকচুয়ালি সেদিকে কারেন্ট যাচ্ছে না। বুঝছো? প্লাস টু মাইনাস ধরতে হবে ব্যাপারটা এরকম না, তুমি যেই দিকে ইচ্ছা কারেন্ট ধরতে পারো। যে ব্যাটারিটা এই দিকে প্লাস, তার মানে কারেন্ট এই দিকেই যাইতে হবে, নট নেসেসারি দ্যাট। তুমি এখানে কারেন্টের ডিরেকশনটা ধরে নিতে পারো, মানুষ ইচ্ছা হলে সব ধরতে পারে। তুমি ধরে নাও কারেন্টটা এদিকে যাচ্ছে, হ্যাঁ উত্তর হয়তো তোমার I1টা দেখবা যে নেগেটিভ আসছে আগের মতোই। কারণ কি? কারণ অ্যাকচুয়ালি পুরো সার্কিটে কারেন্টটা এই দিকে ফ্লো হচ্ছিল, যেটা তুমি ধরছো এই দিক, তার মানে তোমার উত্তরটা আসবে নেগেটিভ। এরকম ভুল হইতে পারে, বুঝছো? সো তুমি যে কোনোভাবে কারেন্টটা অ্যাজিউম করতে পারো, কারেন্টের ডিরেকশনটা যে কোনোটাই ধরতে পারো। বাট একটা বেস রুল আছে তো যেটা ধরলে সার্কিটটা সহজ হয়, তাই না? বেস রুল আছে তো যেটা ধরলে আমার সার্কিটটা সহজ হবে এবং খুব সহজে আমরা সলভ করতে পারবো, তাই না? সো এই বেস রুলটা একটু দেখি, বেস্ট রুলটা একটু দেখি। ধরো তোমার একটা সার্কিটে এখানে তো মাত্র দুইটা লুপ, একটা সার্কিটে মনে করো অনেকগুলা লুপ, বুঝছো? একটা সার্কিটে মনে করো অনেকগুলা লুপ, এই যে এখানে মনে করো অনেকগুলা লুপ, বুঝছো? অনেকগুলা লুপ। এখন তুমি যদি দিতেই থাকো যে আচ্ছা এইদিকে I1, এদিকে I2, এদিকে I3, এদিকে I4, এদিকে I6, I5, এদিকে I6, I7, I8, I9, I10, বলো তো কারেন্ট বের করতে করতে বুড়া হয়ে যাবে না? শর্ট সার্কিট হবে, আচ্ছা ওই হিসাব বাদ দাও, বলো কারেন্ট বের করতে করতে বুড়া হয়ে যাবে না? এই যে এখন শর্ট সার্কিট হবে না, বলো কারেন্ট বের করতে করতে বুড়া হয়ে যাবে না? কারণ যতগুলা কারেন্ট ততগুলো ইকুয়েশন, যতগুলা কারেন্ট তোমার ততগুলো ইকুয়েশন লিখতে হবে, যতগুলা কারেন্ট ততগুলো ইকুয়েশন লিখতে হবে তোমার, ঠিক আছে? আর তোমার ক্যালকুলেটরেও কিন্তু একটা লিমিটেশন আছে, যেমন ইএসএ তুমি কিন্তু ইকুয়েশনে কয়টা আননোন ভেরিয়েবল পর্যন্ত সলভ করতে পারো? কয়টা? জাস্ট তিনটা আননোন ভেরিয়েবল পর্যন্ত, ABC মানে I1, I2, I3, তিনটা আননোন ভেরিয়েবল পর্যন্ত সলভ করতে পারো। ক্যালকুলেটর দিয়ে কিন্তু চারটা আননোন ভেরিয়েবলে সলভ করতে পারো না, ES প্লাস দিয়ে। EX দিয়ে হয়তো চারটা ভেরিয়েবল সলভ করা যায়, দাঁড়াও তো দেখি, EX দিয়ে হয়তো চারটা ভেরিয়েবল সলভ করা যায়। ওকে, হ্যাঁ EX দিয়ে চারটা ভেরিয়েবল সলভ করা যায়, হ্যাঁ। সো তোমার ES দিয়ে কিন্তু তিনটার বেশি আননোন ভেরিয়েবল তুমি সলভ করতে পারো না। CWতে চারটা, EXেও চারটা, সো প্যারা হয়ে যাবে না? খুবই প্যারা হয়ে যাবে। সো এটার একটা বেস রুল আসলে আমাদের জানা লাগবে, যে আমরা আসলে কেমনে কারেন্টগুলো ধরলে আমার সার্কিটটা কমপ্লেক্স হবে না, সলভ করাটা খুব সহজ হয়ে যাবে। সো এই গোল্ডেন রুলটাও মনে রাখবা আগের গোল্ডেন রুলগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? ওকে ওকে, ডান। কি গোল্ডেন রুলটা কি? যতগুলা লুপ ততগুলা ফ্রি ভেরিয়েবল, ততগুলো ফ্রি ভেরিয়েবল। ফ্রি ভেরিয়েবল মানে কি?
ততগুলো আমি কারেন্ট ধরবো আসলে। এগুলাই আমার আসলে মেইন ভেরিয়েবল, এগুলার ভ্যালুই আমাকে বের করতে হবে, এগুলাই আমার মেইন ভেরিয়েবল। যতগুলো লোপ ততগুলো ফ্রি ভেরিয়েবল। তার মানে কি বাকি আরো ভেরিয়েবল কি আসতে পারে না? আসতে পারে, বাট ওইগুলা মেইন ভিলেন, মানে মেইন তোমার নায়ক না, সাইড নায়ক, খলনায়ক। ওকে, সো যতগুলা লুপ ততগুলা মেইন ভেরিয়েবল ধরবো, যেটা আমাদের মেইন কারেন্ট বা মেইন ফান্ডামেন্টাল ভেরিয়েবল, যেটা আমরা সলভ করব। আর বাকি আরও অন্যান্য ভেরিয়েবল অ্যারাইজ হবে, যেগুলা কাইন্ড অফ এই মেইন ভেরিয়েবল দিয়েই বের করা যায়। মেইন ভেরিয়েবলের মান বের করতে পারলে বাকি খলনায়কগুলো বের করতে পারবো। সো যতগুলা লুপ ততগুলা মেইন ভেরিয়েবল ধরবো। তার মানে লুপ যদি দুইটা হয়, মেইন ভেরিয়েবল হবে দুইটা, মেইন ভেরিয়েবল হবে দুইটা, I1 I2। লুপ যদি তিনটা হয়, মেইন ভেরিয়েবল আমাদের তিনটা হবে, I1 I2 I3, I1 I2 I3, তিনটা মেইন ভেরিয়েবল ধরবো, তিনটা মেইন ভেরিয়েবল তিনটা লুপে ধরবো। এখন মেইন ভেরিয়েবলগুলো আমাকে বলো, তাহলে এখানে লুপ কয়টা, টোটাল কয়টা ঘর দেখতে পাচ্ছ? ঘর যতগুলা লুপ ততগুলা। কয়টা ঘর দেখতে পাচ্ছ? দুইটা। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট। দেখো লুপ, তুমি যদি লুপ চিন্তা করো তাহলে এখানে অনেকগুলা লুপ হইতে পারে, যে একটা লুপ, আরেকটা লুপ, বড় আরেকটা লুপ, তিনটা লুপ হইতে পারে। বাট আমি ওইটার কথা বলতেছি না, কম্পার্টমেন্টের কথা। এটা লুপ না বলে তোমাকে কি বলা যায় বলো তো? কেমনে তোমরা বুঝবা, কেমনে মনে থাকবে? আচ্ছা তোমাদের মনে থাকবে, এই লুপ বলতে যেটা বুঝাইছি যে কম্পার্টমেন্ট কয়টা, ঘর কয়টা, বুঝছো? যতগুলা ঘর, বাংলা কথা লিখি, যতগুলা ঘর ততগুলা ফ্রি ভেরিয়েবল, যতগুলা ঘর ততগুলা ফ্রি ভেরিয়েবল। তার মানে এখানে ঘর কয়টা? ঘর দুইটা। যতগুলা বক্স, এখানে বক্স কয়টা? বক্স দুইটা। তার মানে আমাদের মেইন হিরো কয়টা? মেইন ভেরিয়েবল ধরবো আমরা দুইটা, I1 I2, I1 I2, I1 I2। ঠিক আছে, এখন এই মেইন ভেরিয়েবলগুলো কেমনে ধরবো সেটাও মনে রাখবা। মেইন ভেরিয়েবলগুলো তাহলে আমি কোথায় দিব? I1টা কোথায় দিব? I2 কোথায় দিব? এখানে কি আমি I1 দিব? এখানে কি I2 দিব? সো এটার জন্য মনে রাখবা, যেই বক্সে I1 দিবা, ওই I1টা ওই বক্সের নিজের প্রপার্টি থাকতে হবে, অন্য কারোর সাথে কমনে না থাকতে পারবে না। যেমন এই লাইনটা কি I1 আর I2 কমন, তাই না? এই কমনে কখনো এই যে তোমার প্রিন্সিপাল বা মেইন নায়কগুলাকে দিবা না, এখানে কখনো I1 দিবা না। কমন লাইনগুলাতে কখনো মেইন নায়ককে দিবা না, ওইখানে সাইড নায়ক আসবে। তার মানে তোমার মেইন নায়ক কমন লাইনগুলোতে থাকবে না। তার মানে এই বক্সটার কমন লাইন এটা, বাকিগুলা তো তার নিজের লাইন, তাই না? এটা তো তার নিজের সম্পত্তি, এই তিনটা লাইন তার নিজের সম্পত্তি। সো আমরা এই তিনটা লাইনে বলে দিব যে কারেন্ট চলে, মানে ঘটতেছে I1, এই তিনটা লাইনে বলে দিব কারেন্ট চলতেছে I2। বুঝছো? তার মানে মেইন নায়কগুলাকে কই সেট করবা? মেইন যে দুইটা ভেরিয়েবল সেগুলোকে কই সেট করবা? বক্সের নিজের লাইনে, নিজের লাইনে তুমি এই I1 I2 এই মেইন ভেরিয়েবলগুলোকে সলভ করবা, মানে পুট করবা। এখন এই মেইন ভেরিয়েবলগুলো পুট করার সময়ও একটু মানে সেন্স কাজে লাগাবা। সেন্সটা কেমন? যে তোমার মেইন ভেরিয়েবলটা তো তুমি এখানে দিচ্ছ I1, এখানে দিচ্ছ I2, রাইট? এখানে ডিরেকশনটা তুমি খেয়াল করবা, এখানে যদি একটা ব্যাটারি থাকে, ব্যাটারিটার পজিটিভ প্রান্ত যেই দিকে, তুমি চেষ্টা করবা আয়নটাকেও এই দিকে লিখতে। এইটা হচ্ছে 2 নাম্বার বক্স, এটার মেইন আমাদের হিরো হচ্ছে I2 আমরা বসাবো তার নিজস্ব লাইনে এই তিনটা। সো এখানে ব্যাটারিটা এইদিকে কারেন্ট ফ্লো করতে চাচ্ছে, সো আমি I2টাকেও এইদিকে ধরবো। এটা আর কি একটু ট্রিক্স, এইভাবে ধরলে উত্তরটা নেগেটিভ আসার চান্স কম। বোঝা গেল? উত্তরটা নেগেটিভ আসার চান্স কম, তারপরেও চলে আসতে পারে, কারণ এই জায়গার ব্যাটারিটা হয়তো অন্য কোনো ব্যাটারি দ্বারা ইনফ্লুয়েসড হয়ে এখানে কারেন্ট বিপরীত দিকেও ফ্লো হইতে পারে। ওইটা তারপরেও আমরা মিনিমাইজ করার জন্য যেই বক্সটার মধ্যে আমরা লিখতেছি, ওই বক্সটার মধ্যে যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটার তোমার কি যেদিকে পজিটিভ সেই দিক বরাবর কারেন্টটা ধরার চেষ্টা করবে। আর যদি ওইখানে কোনো ব্যাটারি না থাকে, তুমি নিজে ইচ্ছা মতো ধরে নাও, কোনো সমস্যা নেই। তাহলে মেইন দুইজনকে আমরা এঁকে ফেললাম, তাই না? মেইন দুইজনকে আমরা এঁকে ফেললাম। তার মানে এখানে মেইন ভেরিয়েবলই আসলে দুইটা, I1 আর I2। এখন আরও তো ব্রাঞ্চ আছে, যতগুলা ব্রাঞ্চ সবগুলা ব্রাঞ্চে তোমাকে কারেন্ট লিখতে হবে, নাহলে তো তুমি ইকুয়েশন লিখতে পারবা না। তুমি কি এখন চাইলে এখান থেকে হাইটা এখানে আসতে পারবা, ইকুয়েশন লিখতে পারবা? লিখতে পারবা না। সো এই লাইনের একটা কারেন্ট তোমাকে লিখতে হবে। সো এই লাইনের কারেন্টটা তুমি তোমার নিজের ইচ্ছা মতো ধরে নাও I3। এটা তুমি চাইলে উপরেও ধরতে পারতা, তুমি চাইলে নিচেও ধরতে পারো। কেন আমি নিচের দিকে ধরলাম? কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় ব্যাটারি, তার মানে ব্যাটারিটা পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট ফ্লো করবে, সো এই দিকে আসার চান্সটা বেশি, এই জন্য নিচের দিকে ধরছি। তুমি চাইলে উপরের দিকে ধরতে পারো। এই I3 কি তাইলে আমাদের মেইন ক্যারেক্টার, মেইন হিরো? আমাদের মেইন হিরো তো ছিল I1 আর I2। তার মানে I3টা আমাদের চিন্তা করা লাগবে না,
মেইন হিরো দিয়েই i3 এর ভ্যালু চলে আসবে। তার মানে এখানে তুমি জাস্ট কেসিএল অ্যাপ্লাই করো, তাইলে i3 ভ্যালু চলে আসবে। যে i3 আসতেছে, i1 আসতেছে, i2 চলে যাচ্ছে, তার মানে i3 প্লাস i1 ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং। দেখো এই একটা ইকুয়েশন দিয়ে আমরা i3 ভ্যালুটা পেয়ে যাব সবসময়, i3 ভ্যালুটা সবসময় পেয়ে যাব, রাইট? তার মানে সাইড নেওক যেটা, এটা আমি বের করে ফেলছি অলরেডি, মনে করো বের করে ফেলছি একটা ইকুয়েশন দিয়ে। তাইলে এখন তুমি আর দুইটা ইকুয়েশন লাগবে তোমার পুরো সার্কিটটা সলভ করতে। এখন তুমি এটা নাম্বারিং দাও, যে কোন পয়েন্টটা কি নাম। এটা মনে করো এ, এটা পি, এটা পি, এটা ধরো তাহলে আর, এটা মনে করো এস, এটা হচ্ছে তোমার কিউ বিন্দু। তাহলে এখন তোমার দুইটা লুপ লাগবে বা দুইটা কমপ্লিট লুপ লাগবে দুইটা ইকুয়েশনের জন্য। সো তুমি মনে করো এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে পিতে যাচ্ছ, পি থেকে কিউতে যাচ্ছ, কিউ থেকে এতে যাচ্ছ। তাহলে ইকুয়েশনটা কি হবে? কেভিএল আর তাই করলে ভিএ। কারেন্টের এখানে ব্যাটারিটা এইদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছ, তুমি তার বিপরীত দিকে যাচ্ছ, তার মানে -6 ভোল্ট। এখানে কারেন্টের দিকে রোধ পাস করতেছো, ভোল্টেজ ড্রপ, কতটুকু ড্রপ? আইআর পরিমাণ, তার মানে 1 × i3। এখানে কারেন্টটা কোন দিকে? কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে, কারেন্টের বিপরীত দিকে যাচ্ছ, ভোল্টেজ গেইন হবে, কতটুকু গেইন হবে? আইআর পরিমাণ। এখানে আই কত? i1, আর কত? 3, তার মানে 3i1 পরিমাণ। চলে আসলাম আবার ভিএ বিন্দুতে, ভিএ কাটা। তাহলে তোমার ইকুয়েশনটা কি পড়ে থাকলো? অ্যাকচুয়ালি ইকুয়েশনটা পড়ে থাকলো এরকম যে 3i1 মাইনাস i3 ইকুয়ালস টু 6 ভোল্ট। বুঝছো? দুইটা ইকুয়েশন পাইছো যে? আমার আগে একটু ইকুয়েশনগুলো লেখার চেষ্টা করবা। দুইটা ইকুয়েশন পাইছো, আরেকটা ইকুয়েশন আমাদের লাগবে এই তিনটা ভেরিয়েবল সলভ করার জন্য। তাইলে এখন তুমি এই দিক দিয়ে হাঁটতে পারো বা পুরোটা ঘুরতে পারো, ইটস আপ টু ইউ। মনে করো আমি ঘুরতেছি পি থেকে আর এ যাবো, আর থেকে এস এ যাবো, এস থেকে কিউতে যাবো, কিউ থেকে পিতে যাবো। ওকে, তাইলে ভিপি, এখানে কারেন্টটা ফ্লো হচ্ছে কিন্তু এই দিক বরাবর, তাই না? এই যে দেখো এই দিক বরাবর i2 ফ্লো হচ্ছে, এই দিক বরাবর i2 ফ্লো হচ্ছে, তার মানে কারেন্টের বিপরীত দিকে যাচ্ছি, ভোল্টেজ গেইন হবে, কতটুকু গেইন হবে? 2 × i2 পরিমাণ, 2 × i2 পরিমাণ। ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে এর বিপরীত দিকে আমি যাচ্ছি, তার মানে -9 ভোল্ট। তারপর এস বিন্দুতে আছি, কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে, কারেন্টের বিপরীত দিকে গেলে ভোল্টেজ গেইন, কতটুকু গেইন হবে? প্লাস 3i2, আমি এই বিন্দুতে আসলাম, কারেন্টের বিপরীত দিকে গেলে ভোল্টেজ গেইন হবে, কতটুকু গেইন হবে? প্লাস i3। চলে আসলাম ভিপি বিন্দুতে, ভিপি কাটা। সো আলটিমেটলি তোমার এখানে পড়ে থাকবে, দেখো i2 কিন্তু দুইটা আছে, একটা 2i2 একটা 3i2, তার মানে 5i2, i3 কিন্তু একটা, প্লাস i3, 9 ভোল্টকে ওইদিকে নাও, প্লাস 9 ভোল্ট। পাইছো তিনটে ইকুয়েশন? পাইছো? ইজি তিনটে ইকুয়েশন। এখন ক্যালকুলেটরে তুলো, ক্যালকুলেটরে তুলে তিনটে ইকুয়েশন সলভ করো। সলভ করলে তুমি i এর একটা ভ্যালু পাবা, i1 এর একটা ভ্যালু পাবা, i2 এর একটা ভ্যালু পাবা, i3 এর একটা ভ্যালু পাবা। ক্যালকুলেট করে আমাকে বলো তো i1 i2 i3 কত? i1 i2 i3 কত? সো ক্যালকুলেটরে তোমরা তুলো বা তোমরা সলভ করো বা আমিও করি, চলো। ওকে, আমাদের আননোন হচ্ছে তিনটা। সো এক নাম্বার ইকুয়েশনে i1 এর সহগ কত? 1, i2 এর সহগ কত? i2 এর সহগ -1, কারণ i2টাকে এই পাশে আনতে হবে, -1। i3 এর সহগ কত? i3 এর সহগ হচ্ছে তোমার হচ্ছে কত বলো তো? 1। সমানের ওই পাশে কত? সমানের ওই পাশে 0। পরেরটায় i3 এর সহগ, i1 এর সহগ কত? 3, i2 এর কোনো সহগ নাই, 0। তারপর i3 এর সহগ কত? -1, সমানের ওই পাশে হচ্ছে 6। এখানে i1 কত? 0, i2 কত? 5, i3 এর সহগ কত? 1, সমানের ওই পাশে হচ্ছে 9। সো এটা সলভ করলে i1 তোমার কত আসে? 1.95 অ্যাম্পিয়ার। i2 তোমার কত আসে? 1.82 অ্যাম্পিয়ার। আর i3 তোমার কত আসে? -0.13। তার মানে আমরা অ্যাকচুয়ালি i3 যেটা ধরছি এটা আসলে ঠিক না, i3 যেটা ধরছি এটা আসলে ঠিক না, তাই না? i3 আসলে যেটা ধরছি এটা আসলে ঠিক না। এখন পরীক্ষা হলে মনে করো তোমার রিটেনে সৃজনশীলে এই সার্কিটটা আসলো, তুমি এইভাবে ধরে সলভ করে এই পর্যন্ত আসলা। এখন লাস্টে আরেকটা ছোট্ট কাজ করে দিবা, যদি সৃজনশীলে আসে লাস্টে একটা ছোট্ট কাজ করে দিবা। কি করবা? তুমি তো এই সার্কিটটাকে এমনে ধরে উত্তর এটা পাইছো, রাইট? এখন আমি যদি এটাকে আরেকবার রিড্র করতাম, খেয়াল করো আমি একটা কপি করি, এই সার্কিটটাকে যদি আমি পরীক্ষার খাতায় একবার রিড্র করতাম, তখন মনে করো আমি এইটুকু ক্যালকুলেশন করার পরে আমি এই সার্কিটটাকে একবার রিড্র করতেছি। কেমনে? i3টার ডিরেকশনটা উল্টায় দেয়, কারণ i3টা আমি দেখলাম নেগেটিভ আসছে, বুঝছো? i3টা এমনি ধরে যদি আমি জাস্ট সার্কিটটা নতুন করে ড্র করতাম, তখন আমার উত্তর হয়ে যেত এইটা, যে 0.13 অ্যাম্পিয়ার, বুঝছো?
সো তুমি যদি নেগেটিভ আসে কোনোটা, তুমি কি করবা, সার্কিটটাকে রিড্র করবা। তুমি বলবা যে এখানে I3 ডিরেকশন আমরা যেটা ধরেছি অ্যাকচুয়ালি তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে নতুন করে সার্কিটটা এঁকে পাই, সার্কিটটা এরকম এবং এটার কারেন্ট ফ্লোগুলা এরকম। বুঝা গেল? তার মানে তুমি এতটুকু সলভ করছো, আয়নাইটা একটু বের করছো, কোনো একটা বা কোনো দুইটা নেগেটিভ আসলো, তখন তুমি কি করবা, এটার নিচে সার্কিটটা আরেকভাবে আবার নতুন করে আঁকবা। অনেকে কি করে, এইটুকু পেন্সিল দিয়ে মুছে I3 ডিরেকশন চেঞ্জ করে দেয়। তাহলে টিচার কেমনে বুঝবে যে তুমি I3 ডিরেকশন ওইটা ধরে, তাহলে ইকুয়েশনগুলো আমরা ভুল লিখছি না। I3 ডিরেকশন যদি চেঞ্জ করে দিই তাহলে তো ইকুয়েশন লেখাই ভুল, উপরেরটুকু মুছা যাবে না। উপরেরটুকু সেমভাবে তুমি করছো, এই সার্কিট ধরে এই ইকুয়েশন লেখছো, এই ইকুয়েশন ধরে এই সলভ করছো, বাট তারপরে যেটা কাজটা করবা, তুমি বলবা যে I3টা এখানে নেগেটিভ আসছে, তার মানে অ্যাকচুয়ালি যেদিকে I3 ফ্লো হচ্ছে তার বিপরীত দিকে আমরা ধরেছি। তারপর তুমি সার্কিটটাকে নতুন করে আঁকায় দিবা প্রশ্নের নিচে, মানে উত্তরের নিচে, এবং উত্তরটা লিখে দিবা এরকম ভাবে। ক্লিয়ার সবাই? এখন যদি তোমার কাছে আরো যে কোনো কিছু চাইতো, মানে প্রশ্নটা যদি আরো বড় করতো, মনে করো তোমাকে বললো যে এখন যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য VA AR, মানে A থেকে R এর মধ্যে বিভব পার্থক্য কত, কি করতা, যে কোনো দিক দিয়ে হাইটা আর বিন্দুতে যাইতা, এ থেকে যে কোনো বিন্দু দিয়ে হাইটা আর বিন্দুতে যাইতা, রাইট কিনা বলো তো? তাইলে আমার এ বিন্দুর ভোল্টেজ মনে করো VA, তাইলে তুমি আবার এখানে লিখে দিবা যে এটার জন্য তুমি যে কোন দিক থেকে যাচ্ছ, এই বিভব পার্থক্যের জন্য তুমি কোন দিক থেকে যাচ্ছ, তুমি যাচ্ছ হলো AQSR, এই পথে যাচ্ছ। তাহলে এ বিন্দুর ভোল্টেজ VA, কারেন্টের দিকে যাচ্ছ, ভোল্টেজ ড্রপ হবে, কতটুকু ড্রপ হবে, 3I1 পরিমাণ। কিউ বিন্দুতে আছো, কারেন্টের দিকে যাচ্ছ, কতটুকু ড্রপ হবে, 3I2 পরিমাণ। তারপর ব্যাটারির দিকে যাচ্ছ, ভোল্টেজ লাভ হবে, কতটুকু লাভ হবে, 9 ভোল্ট। চলে আসলা VR বিন্দুতে। এখন একটা জিনিস দেখো, VA মাইনাস VR, এইটুকুর মান বের করো তো, দেখো তো কত আসবে হচ্ছে 3 ইন্টু I1 1.95 প্লাস 3 ইন্টু I2 1.82 মাইনাস 9 ভোল্ট। দেখবা কত আসতেছে, ঠিকই আসতেছে আসলে, মানে আমাদের এই জায়গাতে 2.31 আসতেছে, নেগেটিভ আসে নাই আসলে, আমি ভাবছিলাম নেগেটিভ আসবে। যাই হোক, এখানে মেইনলি উত্তরটা বের করছো, এখানে তোমার একটা ক্যালকুলেশন করে উত্তরের মান আছে। তুমি যেটা বের করবা, এই VA মাইনাস VR এটার মডিউলাস বের করো, মানে এই দুইটার পার্থক্যের মডিউলাস বের করবা। মোট কথা এখান থেকে যেটা বড় এটা থেকে ছোটটা বিয়োগ করবা, মানে উত্তরটা পজিটিভ আসবে, বিভব পার্থক্যটা অলওয়েজ পজিটিভ আসবে। আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। দেখো তুমি এইটুকু ক্যালকুলেশন করো, আমার কথা না বুঝলে তুমি এইটুকু ক্যালকুলেশন করো, এখানে আসলে কত আসে, তুমি এইটুকু মান বসাও, 3 ইন্টু এটা, তারপরে 3 ইন্টু এটা, তারপরে 9 ভোল্ট, তোমার কাছে আসবে এইটুকুর ভ্যালু ক্যালকুলেট করলে আসবে মাইনাস 2.31 ভোল্ট ইকুয়ালস টু হচ্ছে VR। তাইলে VA থেকে এতটুকু বিয়োগ করলে VR পাচ্ছি, তার মানে বড় কোনটা, অবশ্যই VA। তাইলে VA মাইনাস VR ইকুয়ালস টু আমাদের হয়ে যেত কত, ইকুয়ালস টু হয়ে যেত আমাদের 2.31। আমরা পজিটিভ ভ্যালুটা চাচ্ছি অলওয়েজ। নেগেটিভ আসলে কি করতাম, ধরো কোনো একটা ম্যাথে আমাদের একটা বড় ভোল্টেজ আর একটা ছোট ভোল্টেজের মধ্যে ক্যালকুলেশনটা করি, চলো একটা বড় ভোল্টেজ আর একটা ছোট ভোল্টেজের মধ্যে, এখানে তো আর VR ছোট, VAটা বড়, আমরা একটা বড় ভোল্টেজ আর ছোট ভোল্টেজের মধ্যে ক্যালকুলেশনটা করি, চলো কিভাবে ক্যালকুলেশনটা করা যায়। আচ্ছা, কিভাবে করা যায়, মনে করো যে তুমি অন্য কোনো দুইটা বিন্দুর মধ্যে তুমি বিভব পার্থক্য বের করতে চাচ্ছ। আমি তোমাকে বললাম যে এই PQ এর মধ্যে বিভব পার্থক্য কত, ওকে, সো PQ এর মধ্যে বিভব পার্থক্য কত। এখন তুমি মনে করো কিউ থেকে পিতে যাবা, ডিরেক্টলি যাচ্ছ, তাহলে এইটার বিন্দুর বিভব মনে করো VQ, কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ ড্রপ হয়, কতটুকু ড্রপ হবে, ওকে। সো PQ এর বিভব পার্থক্য আমরা কিউ থেকে পিতে যাব না, তোমাদের জিনিসটাকে বোঝানোর জন্য আমরা P থেকে কিউতে যাব। কিউ থেকে পিতে গেলে তো এটার মতোই হয়ে যাচ্ছিল, ইজিলি হয়ে যাচ্ছিল। সো আমরা মনে করো P থেকে কিউতে যাব, সো VP কারেন্টের দিকে রোধ পাস করলে, মানে কারেন্টের বিপরীত দিকে রোধ পাস করলে ভোল্টেজ গেইন হয়, কতটুকু গেইন হবে, IR পরিমাণ, তার মানে I3 পরিমাণ ভোল্টেজ গেইন হবে, I3 ইন্টু 1 পরিমাণ। আমি চলে আসলাম VQ এ, তাইলে এখানে দেখো VP I3 ভ্যালু কত, I3 ভ্যালু হচ্ছে 0.13 ইকুয়ালস টু চলে আসলাম VQ। তাহলে আগের মতো যদি VP মাইনাস VQ করি, তাহলে বলো তো মাইনাস 0.13 আসে না,
এটা কি মিন করে, বা এই লাইনটা কি মিন করে? এই লাইনটা মিন করে কিউ বিন্দুর বিভব বেশি, পি বিন্দুর বিভব কম। কিউ বিন্দুর বিভব বেশি, পি বিন্দুর বিভব কম, তাই না? পি বিন্দুর বিভবের সাথে আরেকটু যোগ করলে কিউ বিন্দুর বিভব আসে। এটা আরও জাস্টিফাইড, কারণ কি? কারণ কিউ বিন্দুর বিভব বেশি না হলে তো কারেন্ট এদিকে ফ্লো হইতো না। কারেন্টের দিকে ফ্লো হচ্ছে মানে অবশ্যই কিউ বিন্দুর পি বিন্দুর থেকে বিভব বেশি, ঠিক আছে? এখন তুমি পি আর কিউ এর বিভব পার্থক্য বের করতে চাচ্ছ, সো তুমি তো পি থেকে কিউকে বিয়োগ করবা না। তুমি যখন তোমার কাছে এই লাইনটা আসছে, তুমি পি আর কিউ এর বিভব পার্থক্য বের করতে চাচ্ছ, তখন অবশ্যই বড়টা থেকে তুমি ছোটটা বিয়োগ করবা। দ্যাট মিনস তুমি তখন ভি কিউ থেকে ভিপি বিয়োগ করবা। সো এইটুকু বিয়োগ করলে উত্তর আসবে কত? 0.13। সো এই জিনিসটা এত কমপ্লেক্স করার দরকার নেই, তুমি মেইনলি এইটুকুর মডিউলাস নিয়ে নিবা। সো এটাকে এই পাশে আনো, ওইটা ওই পাশে চলে যাবে, মডুলাস নিলে 0.13 চলে আসবে। তার মানে ভি পি কিউ মানে পি আর কিউ বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে 0.13 ভোল্ট। বড় কোনটা এটা তুমি এই লাইন দেখেই বুঝতে পারতেছো। বড় হচ্ছে ভি কিউ, ছোট ভোল্টেজ হচ্ছে ভিপি। এই জায়গাতে বড় ভোল্টেজ কোনটা? বড় ভোল্টেজ হচ্ছে ভিএ, ছোট ভোল্টেজ হচ্ছে ভিআর এর। ঠিক আছে, পার্থক্যটা তুমি পজিটিভে দেখাবা সবসময়। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ঠিক আছে, তাইলে আমরা আরও কিছু সার্কিট সলভ করি। মনে করো এই সার্কিটটা আমরা সলভ করব, এই সার্কিটটা সলভ করব। আমরা একটু সার্কিটটাকে বড় বানাই, চলো একটু সার্কিটটাকে বড় বানাই। সো এখানে মনে করো একটা ব্যাটারিও আছে, একটা রোদও আছে। সো এই সার্কিটটা আমরা সলভ করব, ওকে? এই সার্কিটটা আমরা সলভ করব। সো এখানে কয়টা বক্স আছে? প্রথম কথা, 3টা বক্স আছে। সো আমরা আমাদের ফ্রি যে তোমার বক্সগুলা সেটা কয়টা দিব, মানে ফ্রি কারেন্ট যে কয়টা সেটা 3টা দিব। তার মানে এটার মধ্যে একটা দিব, এটার মধ্যে একটা দিব, এটার মধ্যে, কারণ এই লাইনগুলো তাদের নিজস্ব। ডিরেকশনগুলো আমরা চেষ্টা করবো ব্যাটারির পজিটিভ দিক যেদিকে সেই দিকে দেওয়ার। তার মানে এই দিকে আমি দিলাম I1, এইদিকে দিলাম I2, এইদিকে দিলাম I3, I3টা এইদিকে দিলাম। কারণ কি? কারণ দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাটারি পজিটিভ, তার মানে এইদিকে যাইতে পারে, আমাদের হয়তো ভুল হইতে পারে আমাদের। সো আমরা ধরে নিলাম যে কোনো এক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, যে কোনো এক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন যে প্রবলেমটা হইলো যে আমাদের এই মধ্যে রাস্তাগুলোর কারেন্টটা আমাদের আঁকতে হবে বা কারেন্ট আমাদের লিখতে হবে। এখন এই লেখাটার মধ্যে আমাদের যত বেশি ভেরিয়েবল বাড়াবো তত বেশি আমাদের প্যারা। আমাদের ক্যালকুলেটরে আবার প্যারা হইলো, ক্যালকুলেটর আবার 3 ভেরিয়েবলের উপরে ইউজ করা যায় না, বা 3 ভেরিয়েবলের উপরে আমরা ইউজ করতে পারি না। তারপরে আমাদের মেইন নায়ক 3টা, সাইড নায়ক অনেকগুলা। আমি যদি এই সাইড নায়কগুলোকে এইভাবে দেই, দেখো এটাকে যদি I4 দেই, এটাকে ধরো I5 ধরলাম, এটাকে ধরো I6 ধরলাম, 6টা ইকুয়েশন লাগবে। 6টা ইকুয়েশন তোমার ক্যালকুলেটরে সলভ করা পসিবল না তো। সো চেষ্টা করবা মেইন নায়কগুলা দিয়েই কিভাবে সাবস্টিটিউট করা যায়, মেইন নায়কগুলা দিয়েই কিভাবে মানটা বসায় দেওয়া যায়। কারণ তুমি ক্যালকুলেটরে 6টা ভেরিয়েবল লিখতে পারবে না, ওকে? সো তুমি মেইন নায়ক দিয়ে যদি তুমি লিখতে চাও, কারণ আমরা ভেরিয়েবল বাড়াতে চাচ্ছি না, মেইন নায়ক দিয়েই করে ফেলতে চাচ্ছি, তাহলে একটু দেখো যে আমি যদি ধরে নিই এই দিক দিয়ে কারেন্ট এটা যাচ্ছে, তাইলে I2 আসতেছে, I3 আসতেছে, তার মানে এইদিকে অবশ্যই I2 প্লাস I3 যাবে। বুঝছো? আমি আর সংখ্যা বাড়াই নাই, ভেরিয়েবলের মান বাড়াই নাই, আমাদের মেইন নায়ক দিয়ে আমি প্রকাশ করে ফেলছি। যখন আমি ইকুয়েশন লিখবো বা যখন আমি মনে করো ম্যাথ করব, এই বিন্দু থেকে এই বিন্দুতে যাব, কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ ড্রপ হবে, কতটুকু ড্রপ হবে? আয়ার পরিমাণ। তখন আমার আইটা এই জায়গাতে হয়ে যাবে I2 প্লাস I3 ইন্টু আর, এতটুকু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে আমার, বুঝছো? সো তখন তোমার জন্য লেখাগুলা ইজি হবে বা ক্যালকুলেশন করাটা ইজি হবে, ঠিক আছে? এখানে মনে করো তোমার যাচ্ছে হলো I1, তাই না? I1 যাচ্ছে, I3 যাচ্ছে। সো এখানে তুমি ধরে নাও যে একটা কারেন্ট আসতেছে, তাহলে যতটুকু আসতেছে ততটুকুই যাচ্ছে, তাহলে যে পরিমাণ আসতেছে সেটা I1 প্লাস I3 সমান, তাই না? বলো তো, I1 প্লাস I3 সমান, ইয়েস, I1 প্লাস I3 সমানই হবে, I1 প্লাস I3 সমানই হবে। এই পয়েন্টটা দেখো, I2 চলে যাচ্ছে, I1 আসতেছে। সো আমি যদি ধরে নিই এই দিক দিয়ে আরেকটা কারেন্ট আসতেছে, তাহলে এই কারেন্টটার মান কত হবে? এই কারেন্টটার মান কত হবে? এটা আসলে তুমি এই বিন্দুতে এই যে এই কারেন্টটা আসতেছে, এই কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা যাচ্ছে, এটা ধরে এইটার ভ্যালু বের করতে পারো, অথবা এই বিন্দুটার কথা চিন্তা করে এটার ভ্যালু বের করতে পারো, ঠিক আছে? আমরা জাস্ট কারেন্টগুলোকে লিখতেছি, এমনভাবে লিখতেছি যেন কোনো ঝামেলা না হয়, মানে আমাদের ভেরিয়েবল যেন না বাড়ে। তাহলে এইটাকে তুমি কেমনে লিখবা? যে I2 চলে যাচ্ছে, I1 আসতেছে, আর এই যে তোমার এক বান্ধবী আসতেছে, আরেক বান্ধবী আসতেছে, আর একসাথে চলে যাচ্ছে, তাইলে যেটা চলে যাচ্ছে ওইটা থেকে এই বান্ধবীরে বিয়োগ করলেই এটা আসতেছে এটা পাওয়া যাবা। তারপরে যেটা চলে যাচ্ছে ওইটা থেকে এই ইনকামিংটা বিয়োগ করলেই এই ইনকামিংটা পেয়ে যাবা,
ক্লিয়ার? I2 মাইনাস I1 বুঝে গেছো। তুমি চাইলে এই বিন্দুতে অ্যাপ্লাই করেও কিন্তু পেয়ে যেতে যে এইটা আসতেছে কত আসতেছে হচ্ছে I1 I2 প্লাস I3, চলে যাচ্ছে কত, চলে যাচ্ছে I1 প্লাস I3 প্লাস এই বান্ধবী মনে করো এক্সটা বের করতে যাচ্ছি, সো I3 কাটা I2 মাইনাস I1 এটাই আসলে তোমার এক্স। সো তুমি আসলে এই দুইটা ধরেও করতে পারতা। সো এইভাবে আমরা কেন নিলাম, কেন আমরা I4 I5 I6 নিলাম না? কারণ I4 I5 I6 নিলে আমাদের সার্কিটটা হয়ে যেত কমপ্লেক্স, সার্কিটটা কমপ্লেক্স হয়ে যেত, বুঝছো? সার্কিটটা কমপ্লেক্স হয়ে যেত, বোঝা গেল সবার? মানে তোমার ইকুয়েশন বেশি চলে আসতো। এখন কিন্তু তুমি যদি তোমার ভেরিয়েবল কিন্তু তিনটাই আছে, এখন ভেরিয়েবল কিন্তু তিনটাই আছে, I1 I2 I3 আছে, I1 I2 I3 তিনটা ভেরিয়েবলই আছে, তোমার তিনটা ইকুয়েশন দিয়ে সলভ হয়ে যাবে। এটা মেশ দিয়ে আরও এক লাইনে সলভ করা যায়, একটু পরে মেশ অ্যানালাইসিস তোমাদের পড়াবো। মেশ অ্যানালাইসিস দিয়ে আরও এক লাইনে সলভ করা যায়, মেশ দিয়ে কিভাবে কেভিএল মানে তোমার একটা চূড়ামি করা যায় সেটাও দেখাবো। সো এখানে মনে করো ভোল্ট, ব্যাটারিটা হচ্ছে 10 ভোল্ট, এই রোধটা মনে করো 3 ওহম, এখানে মনে করো ব্যাটারিটা হচ্ছে 5 ভোল্ট, এই রোধটা মনে করো কত, এই রোধটা মনে করো 2 ওহম, এটা মনে করো 5 ওহম, এটা মনে করো 10 ওহম, এটা মনে করো 3 ওহম, এই ব্যাটারিটা মনে করো 9 ভোল্ট। এখন আমরা কারেন্টগুলো বের করতে চাই। প্রথম কথা হচ্ছে কারেন্টগুলো একে নিতে পারলে তোমার জন্য ইজি হয়ে যাবে, তখন তোমার উত্তরটা এমনি বের করতে পারবা, তুমি ইজিলি বের করতে পারবা। এখন তুমি যে কোনো লুপ বরাবর তুমি যাবা হাইটা, সো কিছু নাম দাও, এ বি সি ডি ই এফ জি, এটার নাম হচ্ছে এইচ। তাহলে আমরা মনে করো একটার মধ্যে ঘুরবো, আমরা কি যাব, এ থেকে বিতে যাব, বি থেকে এইচতে যাব, এইচ থেকে এফে যাব, এফ থেকে জিতে যাব, জি থেকে এতে আসবো। এটুকুর মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটুকুর মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? অ্যাপ্লাই করলে আমরা পাবো এ থেকে যখন আমরা এখানে যাচ্ছি কোনো প্যারা নেই, বাট এই 5 ভোল্টটা আমরা যেদিকে যাচ্ছি তার বিপরীত দিকে, তার মানে -5 ভোল্ট, VA -5 ভোল্ট, তাই না? একমত? আমরা এফে চলে আসলাম, জিতে চলে আসলাম, কারেন্ট যেদিকে এর বিপরীত দিকে আমরা আসছি, তার মানে ভোল্টেজ গেইন কতটুকু গেইন? 3I1 পরিমাণ, 3I1 পরিমাণ গেইন হবে। ব্যাটারিটা ওইদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, আমরা তার বিপরীত দিকে আসছি, তার মানে হয়ে যাবে -10 ভোল্ট ইকুয়ালস টু VA বিন্দু। সো এটা কাটা, তাহলে এখানে -10 -5 -15, তার মানে 3I1 ইকুয়ালস টু হচ্ছে 15। তোমার আসলে ইকুয়েশনও লাগে না, তোমার I1টা অলরেডি সলভড হয়ে গেছে, I1টা 5 অ্যাম্পিয়ার। মানে আমাদের এই সার্কিটটা যতটা কঠিন মনে হয়েছিল আরও সহজ হয়ে গেছে, কারণ এইটুকু দিয়ে আমরা ইজিলি I1টার ভ্যালু বের করে ফেলতে পারছি। ঠিক আছে, I1টার ভ্যালু কোনো ইকুয়েশনই লাগে নাই আমাদের। ওকে, এখন আরও সহজ হয়ে গেছে, মাত্র ইকুয়েশন আসবে দুইটা। এখন তুমি মনে করো BCD H B এই সার্কিটটাতে কেভিএল অ্যাপ্লাই করতে চাচ্ছ, কি কেভিএল অ্যাপ্লাই করতে চাচ্ছ। তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে তুমি কি পাবা? বি থেকে VB মাইনাস কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ ড্রপ, কতটুকু ড্রপ? 5/3 পরিমাণ, 5/3 পরিমাণ ড্রপ হবে। তারপর কারেন্টের দিকে গেলে ভোল্টেজ ড্রপ কতটুকু? 10I3 পরিমাণ। তারপর দেখো কারেন্টের দিকে ভোল্টেজ মানে তুমি কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ ড্রপ হবে, কতটুকু ড্রপ হবে? IR পরিমাণ, তার মানে -I2 প্লাস I3, এটা হচ্ছে তোমার কারেন্ট ইন্টু 2, এত পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তুমি এইচ পয়েন্টে আসলা, তার মানে এই দিকে তুমি যখন দিয়ে আসবে ব্যাটারির দিকেই আসতে হবে, তার মানে ভোল্টেজ লাভ হবে, তার মানে 5 ভোল্ট। তুমি চলে আসলা VB বিন্দুতে, সো VB কাটা। তাহলে এখান থেকে ইকুয়েশনটা কি পাচ্ছ? তুমি 5 ভোল্টটাকে এই পাশে রাখো, বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে যাও। তাহলে এখানে কত পাচ্ছ বলো তো? 5I3 কত আসতেছে বলো তো? 15I3, 15I3 ওই পাশে প্লাস হচ্ছে বা পাচ্ছ, বা এখানে -15I3 আছে, এখানে আবার -2I3 আছে, তার মানে অ্যাকচুয়ালি কত? -15I3 -2I3, তার মানে +17I3, 17I3। I2 কত? -2I2, তার মানে এইদিকে গেলে +2I2। ইকুয়েশন নাম্বার 1 বুঝছো ইকুয়েশনটা সবাই? সেম ভাবে তুমি এখন আরেকটা ইকুয়েশন বের করবা, আরেকটা ইকুয়েশন বের করো। মনে করো তুমি এইচ থেকে যাচ্ছ ডিতে, ডি থেকে যাচ্ছ এইচ থেকে যাচ্ছ ডিতে, ডি থেকে যাচ্ছ ইতে, ই থেকে এফ এ, এফ থেকে এইচে, এতটুকুর মধ্যে কেভিএল অ্যাপ্লাই করবা। তাইলে VH কারেন্টের বিপরীত দিকে গেলে রোধ ভোল্টেজ গেইন হয়, কতটুকু গেইন হবে? +I2 প্লাস I3 ইন্টু 2, এতটুকু ভোল্টেজ গেইন হবে। তারপর কারেন্ট আসতেছে এই দিক বরাবর, I2 আসতেছে এই দিক বরাবর, কারেন্টের বিপরীত দিকে গেলে ভোল্টেজ লাভ হবে, কতটুকু? 3I2 পরিমাণ। তারপর ব্যাটারি যেদিকে কারেন্ট ফোকাস যাচ্ছে আমরা তার বিপরীত দিকে যাচ্ছি, তার মানে -9 ভোল্ট। আমরা আবার তোমার VH বিন্দুতে চলে আসলাম, VH বিন্দুতে চলে আসলাম। তাহলে এখান থেকে কি ইকুয়েশন পাচ্ছ বলো তো?
9 ভোল্টটা ওইদিকে গেলে প্লাস 9 ভোল্ট, এখানে 2টা I2 আর 3টা I2, তার মানে 5I2 প্লাস 2I3 ইকুয়ালস টু হচ্ছে 9 ভোল্ট। জাস্ট দুইটা ইকুয়েশন সলভ করে তুমি I1 I2 এর ভ্যালু বের করে ফেলতে পারবা। সো I1 I2 এর ভ্যালু কত আসে আমাকে একজন বলো, খুব কুইকলি বলো। আমরা এরপর মেশ অ্যানালাইসিস দিয়ে তোমাদের কিভাবে KVL এ নিতে হয় সেই জিনিসটা দেখাবো। ওকে, আননোন দুইটা। সো এখানে I2টাকে আমি আগে ধরি, সো 2 আর 17, আর এই পাশে হচ্ছে 5, আর এখানে I2 হচ্ছে 5 আর 2, এই পাশে হচ্ছে 9। তার মানে তোমার I2 এর ভ্যালু আসতেছে হলো কত বলো তো, 1.76। I3 এর ভ্যালু আসতেছে 0.86, আর I1 এর ভ্যালু অলরেডি বের করে ফেলছো, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। বুঝা গেল? সলভ করতে পারছো? ঠিক আছে। এখন তুমি মনে করো এরপরে কি করবা, এরপরে সার্কিটটাকে মনে করো একবার রিড্র করে তুমি প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টগুলো লিখে দিবা। সো আমরা যদি রিড্র করে লিখে দিই, দেখো আমাদের ধরাটা এতই সুন্দর হয়েছে, সবগুলা কিন্তু পজিটিভে আসছে, তাই না? সো তুমি লিখে দিবা যে এই দিক বরাবর তাইলে ফ্লো হচ্ছে কতটুকু, এই দিক বরাবর ফ্লো হচ্ছে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। ওকে, 5 অ্যাম্পিয়ার, কতটুকু, 5 অ্যাম্পিয়ার। I3 বরাবর কতটুকু কারেন্ট যাচ্ছে, I3 বরাবর কারেন্ট যাচ্ছে তোমার কত বলো তো, 0.86 অ্যাম্পিয়ার। ওকে, I2 বরাবর কতটুকু কারেন্ট যাচ্ছে, I2 বরাবর কারেন্ট যাচ্ছে তোমার 1.76 অ্যাম্পিয়ার। তাহলে এই দিক বরাবর কতটুকু কারেন্ট যাচ্ছে তুমি যোগ করে লিখে দাও যে 0.76 মানে 1.76 প্লাস 0.86, দ্যাট মিনস এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে 2.62 অ্যাম্পিয়ার। তুমি এই দিকগুলো লিখে দিতে পারবা। তার মানে তুমি যে কোনো ব্রাঞ্চের কারেন্টই এখন জানো, সার্কিট সলভড। এরপর যদি যে কোনো দুইটা বিন্দুর বিভব পার্থক্য তোমাকে বের করতে দেই, বলো পারবা না? যে কোনো দুইটা বিন্দুর বিভব পার্থক্য তোমাকে যদি বের করতে দেই, জাস্ট একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাইতে পারবা না বলো তো? কারণ সবগুলা ব্রাঞ্চের কারেন্টই তুমি জানো, সবগুলা ব্রাঞ্চের কারেন্টই তুমি জানো, তার মানে যাইতে পারবা। তোমাদের এইচএসসি লেভেলে এরকম 3 লুপ থেকে বড় সার্কিট কোনোদিনও আসবে না, 3 লুপ থেকে বড় সার্কিট কোনোদিনও আসবে না, কোনোদিনও আসবে না 3 লুপ থেকে বড় সার্কিট। সো বোঝা গেল 3 লুপ থাকলে কি করবা, 4 লুপ থাকলে আসলে অনেক বড় হয়ে যাবে। সো 4 লুপ জীবনেও দিবে না, 3 লুপ থেকে বড় সার্কিট কখনোই দিবে না, কারণ 3 লুপ দিলেই তুমি যদি ভেরিয়েবল ঠিকঠাক না ধরতে পারো, এখানে 6টা ইকুয়েশন লাগবে। সো 6টা ইকুয়েশন আসলে অনেক বড় হয়ে যায়। সো 3 লুপের বড় তোমাদের কখনোই সার্কিট দিবে না। আমরা বোর্ড প্রশ্ন দেখবো একটু পরে। বলো পারবা কিনা? এখন যদি কোনো বিন্দুর বিভব পার্থক্য চাই, যে বললাম এইচ বিন্দু আর ই বিন্দু বা ই আর এইচ এর বিভব পার্থক্য কত, পারবা না? জাস্ট এক বিন্দু থেকে হেঁটে আরেক বিন্দুতে যাবা। সো টার্গেটগুলা কি কি, আমাদের মেইন কনসেপ্টগুলা কি কি, আমরা কি করব, আমরা যেই কাজটা করব, আমরা আমাদের প্রিন্সিপাল ভেরিয়েবলগুলো আগে ধরবো, যেগুলো হচ্ছে মেইন ব্রাঞ্চ, মানে আমাদের মেইন বক্সের নিজস্ব লাইনগুলা, এগুলারটা আগে ধরবো। আর এই অক্সিলারি যেগুলা, এগুলা তুমি চাইলে আরেকটা ধরতে পারো, বাট আরেকটা ধরবা তখনই যদি তোমার সার্কিটটা ছোট থাকে, তাইলে এটাকে I3 ধরতে পারো, কারণ তোমার 3টে ইকুয়েশন সলভ করার ক্যাপাবিলিটি ক্যালকুলেটরে আছে। বাট যদি এটা অনেক বড় হয়, তাইলে এই অক্সিলারিগুলা নতুন নাম দিবা না, তুমি আগেরগুলা দিয়েই রিপ্লেস করে নিবা, তাহলে তোমার জন্য সবচেয়ে ইজি হবে। ক্লিয়ার? সার্কিট সলভ করতে পারবা যে কোনোটা? হ্যাঁ, যে কোনোটা সলভ করতে পারবা, আশা করি পারবা। একটু পরে বোর্ডের প্রশ্ন সলভ করলেই দেখবা যে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। বোর্ডের প্রশ্ন আমরা দেখব, সমস্যা নেই, বোর্ডের প্রশ্ন আমরা দেখব। এখন তোমাদের যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এটা তো আমরা অলরেডি সলভ করছি, তাই না? এটা আমরা অলরেডি সলভ করছি না, এটা সলভ করি নাই, অন্য একটা সলভ করছি। এটা কি সলভ করছিলাম? আচ্ছা, যাই হোক, এটা আমরা পারবো, এটা আমাদের হোমওয়ার্ক, এটা খুবই সহজ, কারণ এখানে I1 আর I2 বলে দিছে, তাইলে আমাদের আর চিন্তা ভাবনা করা লাগতেছে না আসলে। বা এইদিকে তুমি I2 ধরো, I3 ধরো, সো এখানে তুমি জাস্ট দুইটা লুপ ঘুরাবা আর এই পয়েন্টে একটা KCL ধরবা, তোমার এটা সলভ হয়ে যাবে। সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক নাম্বার 1 আজকে ক্লাসের, হোমওয়ার্ক নাম্বার 1। ঠিক আছে, এটা পারবা আশা করি, হোমওয়ার্ক নাম্বার 1। ঠিক আছে, ওকে, ডান। এখন আমরা একটু মেশ অ্যানালাইসিস জিনিসটা দেখি। মেশ অ্যানালাইসিস জিনিসটা আসলে কি, মেশ অ্যানালাইসিস জিনিসটা একটু দেখি। ঠিক আছে, মেশ অ্যানালাইসিস জিনিসটা একটু দেখি। আমাদের এখানে বেশ কিছু জিনিস আছে, বেশ কিছু সার্কিট আছে। ওকে, দেখো, এইটা যদি আমি মেশ টেস্ট ছাড়া করতে চাই, মেশ অ্যানালাইসিস ছাড়া করতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের KVL KCL দিয়া করব। সো আমাদের যে দুইটা মেইন ব্রাঞ্চ, ওই দুইটা মেইন ব্রাঞ্চের কারেন্ট আমি দিব। সো I1 আর I2, সো নিজস্ব লাইনে আমি কারেন্টটা দিব,
সো এইটার ব্যাটারিটা এইদিকে কারেন্ট ফ্লো করতে চাচ্ছে, সো ওয়াইজ ডিসিশন হবে তুমি এই দিক বরাবরই I2 ধরো, এই দিক বরাবরই I2 ধরো, এটা হচ্ছে ওয়াইজ ডিসিশন হবে, ওয়াইজ ডিসিশন হবে। এখানে ব্যাটারিটা এইদিকে কারেন্ট ফ্লো করতে চাচ্ছে, তো তোমার ওয়াইজ ডিসিশন হবে এই দিক বরাবরই I1 ধরো, এই দিক বরাবরই I1 ধরো। সো I1 আর I2 ধরে ফেলছো, মধ্যের ব্রাঞ্চটার কারেন্টটা তোমাকে ধরতে হবে। এখন যেহেতু ইকুয়েশন ছোট, মানে দুইটা লুপ, আমরা খুব সহজে এটাকে I3 বলেও আসলে করে ফেলতে পারবো, I3 বলেও করে ফেলতে পারবো। যে I3 সমান তাহলে কি হয়ে যাচ্ছে, I3 সমান হয়ে যাচ্ছে হলো I1 প্লাস I2, I1 আসতেছে আর I2 আসতেছে, I1 প্লাস I2। আমাদের এই যে খলনায়ক যেটা, এটার ভ্যালু আমরা পেয়ে গেছি অলরেডি। এরপর জাস্ট দুইটা লুপ ঘুরবো, দুইটা লুপ ঘুরে সলভ করতে পারবো, ঠিক আছে? পারবো না বলো তো? পরীক্ষা হলে মাঝে মধ্যে তুমি নামও লিখবা, সাথে সার্কিটের মধ্যে এভাবে এঁকেও দিবা যে এইভাবে তুমি ঘুরছো, এটা হচ্ছে তোমার 1 নাম্বার লুপ। পরেরটা মনে করো তুমি এইটুকুর মধ্যে ঘুরছো, এইভাবে ঘুরছো, এটা মনে করো তোমার 2 নাম্বার লুপ, বুঝছো? সো এইভাবে এঁকেও দিবা, তুমি তো নাম দিয়ে বলবাই, প্লাস ভিতরে এভাবে গোল দিয়ে এঁকেও দিবা যে তুমি এই দিক বরাবর হাইটা হাইটা ঘুরছো। এখন চেষ্টা করবা ছোট ছোট লুপগুলা ঘোরার, কারণটা হচ্ছে তুমি যদি পুরাটা ঘুরো তুমি আসলে সার্কিটে বলতে পারবা না মানে এরকম ভাবে যে তুমি পুরাটা ঘুরছো। সো চেষ্টা করবা ছোট ছোট যে নিজেদের লুপগুলা সেগুলাই ঘুরতে, মানে বক্সের চারপাশে ঘোরার চেষ্টা করবা, তাহলে তুমি এরকম ভাবে সুন্দর করে আঁকাইতে পারবা। অ্যান্ড এটাই আসলে সুন্দর হয়। সো তুমি আসলে উল্টাপাল্টা না ঘুরে, তুমি তো যেদিকে ঘুরো উত্তর মিলবে, উত্তর না মিলার কোনো চান্স নাই, ঠিক আছে? যেদিকে মিলো উত্তর ঘুর, মানে উত্তর মিলবে যেদিকে ঘুরো। বাট সুন্দর হয় তুমি যদি এই বক্সগুলোর চারপাশে ঘুরো। সো তুমি প্রথমে ABCDA তে যাবা, KVL অ্যাপ্লাই করতেছো। KVL অ্যাপ্লাই করলে VA থেকে শুরু করলা, এ থেকে শুরু করে তোমার কি ব্যাটারিটা প্লাস হবে, সো প্লাস 30 ভোল্ট, -2I1, বলো কুইকলি করতে পারতেছো না বলো তো, -2I1, তারপর -3I3, বলো তো কুইকলি করতে পারতেছো না জিনিসটা, কুইকলি করতে পারতেছো, আশা করি পারতেছো। তার মানে 2I1 4I1 প্লাস 3I3 ইকুয়ালস টু হয়ে যাবে 30 ভোল্ট। একটা ইকুয়েশন পেয়ে গেছো, 2 নাম্বার ইকুয়েশন। তারপর বাকিটার মধ্যে ঘোরো, ধরো ADEFA, আবার KVL অ্যাপ্লাই করলা। KVL অ্যাপ্লাই করলে কি আসবে? KVL অ্যাপ্লাই করলে আসবে VA। তারপর কারেন্টের বিপরীতে উৎপাদ করতেছো, ভোল্টেজ গেইন হবে, কতটুকু গেইন হবে? I3 পরিমাণ, মানে 1I3 পরিমাণ। এখানে 3I3 কেন লিখলাম? ওমা ওমা, এখানে তো 1I3, এখানে তো 1I3, তাই না? এখানে তো 1I3, ঠিক আছে। সো I3 পরিমাণ ভোল্টেজ গেইন হবে, তার মানে ভোল্টেজ গেইন হবে I3 পরিমাণ। কারেন্টের বিপরীত দিকে উৎপাদ করতেছো, কারেন্টের বিপরীত দিকে উৎপাদ করতেছো, ভোল্টেজ গেইন হবে, প্লাস হয়ে যাবে 3I2 পরিমাণ। তারপর ব্যাটারিটার বিপরীত দিকে যাচ্ছ, -10 ভোল্ট, তারপর কারেন্টের বিপরীত দিকে যাচ্ছ, ভোল্টেজ গেইন হবে, তার মানে কত? 5I2 পরিমাণ। ইকুয়ালস টু হচ্ছে VA বিন্দু, VA কাটা। তাহলে এখানে 10টা ওই পাশে নিয়ে যাও, I3 একটাই আছে, I2 আছে 2টা, তার মানে 8I2 প্লাস I3 ইকুয়ালস টু হয়ে যাবে কত? 10। 3 নাম্বার ইকুয়েশন। বলো লিখতে পারছো? 3টে ইকুয়েশন সলভ করতে পারবা? সলভ করে I1 I2 I3 বের করতে পারবা? ঠিক আছে। এখন সলভ করে দেখলা যে I1 আসলো পজিটিভ, I2 আসলো নেগেটিভ, I3 আসলো পজিটিভ। তাহলে কি করবা? কপি তো করতে পারবা না পরীক্ষার খাতায়, সার্কিটটা আবার রিড্র করবা। রিড্র করে কারেন্টের ডিরেকশনটা ঠিকঠাক এঁকে দিবা যে উপরোক্ত সার্কিট অনুযায়ী অ্যাকচুয়ালি কারেন্টটা এই দিক বরাবর ফ্লো হচ্ছে। এখানে তো সহজ মানে পজিটিভ আসছে, কারণ আমরা স্মার্টলি ধরছি যে এখানে এইদিকে যাবে, এখানে এইদিকেই যাবে, এই জন্য পজিটিভ আসছে, ঠিক আছে? ক্লিয়ার? তাইলে আমরা একটু মেশে যাই, মেশ অ্যানালাইসিসে যাই, ওকে? একটু মেশ অ্যানালাইসিসে যাই, ওকে? ঠিক আছে সবাই? তাইলে আমরা কই যাব? একটু মেশ অ্যানালাইসিসে যাব, মেশ অ্যানালাইসিস। এখন মেশ অ্যানালাইসিসটা আমাদের পরীক্ষা হলে সিলেবাসে নাই। আমি বলছিলাম মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস এগুলো সিলেবাসে নাই। মেশ অ্যানালাইসিস আমাদের সিলেবাসে নাই। এখন পরীক্ষা হলে যদি মেশ অ্যানালাইসিস দিয়ে করো, টিচারের মন মেজের উপর মার্কস কাটাও যেতে পারে। বাট মেশ অ্যানালাইসিস একটা পাওয়ারফুল টুল, এটা দিয়ে আমরা অ্যাডমিশনের শর্টকাটে মানে জাস্ট কয়েক সেকেন্ডে ইকুয়েশনগুলো লিখতে পারবো। এখনও তো কয়েক সেকেন্ডেই লিখতে পারি, বাট আরও কুইকলি লিখতে পারবো ইকুয়েশনগুলো। এখনও তো সহজেই লিখতে পারি, বাট আরও কুইকলি লিখতে পারবো, ওকে? তার মানে মেশ অ্যানালাইসিস হচ্ছে KVL এর স্মার্ট ভার্সন, ঠিক আছে? KVL এর স্মার্ট ভার্সন, এটা মূলত KVL-ই। KVL এর যে ইকুয়েশনটা মেশ অ্যানালাইসিস ইকুয়েশনও সেমই আসে, জাস্ট স্মার্ট ভার্সন একটা। অ্যাডমিশন ইউজ করা যাবে? হ্যাঁ, অ্যাডমিশন ইউজ করতে পারবা, একাডেমিকে না ইউজ করাই ভালো,
বুঝছো? অ্যাডমিশন ইউজ করতে পারবা, একাডেমিকে না ইউজ করাই ভালো। সো এটা শুধুমাত্র অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? শুধুমাত্র অ্যাডমিশনের জন্য। এখন একাডেমিকে ইউজ করলে কিভাবে ইউজ করবা সেটাও বলে দিচ্ছি। তার মানে ইউজ করা যাবে না, বাট কিভাবে যাবে সেটাও বলে দিচ্ছে, বুঝছো? ইউজ করা যাবে না ঠিক আছে, বাট কিভাবে যাবে সেটাও বলে দিচ্ছি। আগে দেখি মেশ অ্যানালাইসিস দিয়ে কিভাবে সলভ করতে হয়, তারপর আমরা এটা কই অ্যাপ্লাই করা যাবে বা করলে কেমনে করবো সেটা একটু পরে দেখতেছি। মনে করো এটার রোধ হচ্ছে মনে করো R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, এটা R6। তোমার পরীক্ষা হলে তো এরকমভাবেই থাকবে। সো এটা মনে করো E1, এটা E2, এটা E3, এটা হচ্ছে E4। পরীক্ষা হলে এরকমভাবেই থাকবে না একটা সার্কিট? তুমি তারপর কি করবা, আমরা যে একটু আগে করলাম সেই রকমভাবে আমরা কি করব, আমাদের প্রিন্সিপাল কারেন্টগুলো আমরা এঁকে নিব। আমরা এই দিকে ধরবো I1, এইটার ক্ষেত্রে এই দিকে ধরবো I2, এই লুপের ক্ষেত্রে এই দিকে ধরলাম I3। তারপর এই যে মধ্যেরগুলোর জন্য আমরা আসলে ওই I1, I2, I3 দিয়েই মানগুলা বের করে নিব, মানে যেগুলো হচ্ছে খলনায়ক সেগুলার কারেন্টের মানটা বের করে নিব, ঠিক আছে? ওকে, বাট মেশ অ্যানালাইসিসে এরকমভাবে করব না। মেশ অ্যানালাইসিসের সুবিধা হচ্ছে তোমাকে কারেন্ট ধরা নিয়ে চিন্তা করতে হয় না, কারেন্ট ধরা নিয়ে চিন্তা করতে হয় না। সো প্রথমত তুমি একটা জিনিস ধরবা যে এই লুপটাতে মানে এই ঘরটাতে এই বক্সে যদি কারেন্ট ক্লকওয়াইজ যায়, তাইলে এই বক্সটাতেও কারেন্ট তুমি ক্লকওয়াইজই ধরবা, এই বক্সটাতেও কারেন্ট ক্লকওয়াইজ ধরবা। কখনো এটা সম্ভব না মেশ অ্যানালাইসিসের জন্য যে এই দুটা ক্লকওয়াইজ ধরলা, এই এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ধরলা, সম্ভব না। মেশ অ্যানালাইসিস দিয়ে টেকনিকটা শেখাচ্ছি, মেশ অ্যানালাইসিস দিয়ে কীভাবে সলভ করবা সেটা শেখাচ্ছি। ওকে, সো আমরা প্রথমত কি করব, তিনটা লুপেই কারেন্ট একই দিকে আমরা ধরে নিচ্ছি যে এই লুপে I1 কারেন্ট ফ্লো হচ্ছে এই ক্লকওয়াইজ বরাবর, মানে এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে। এই লুপে I2 কারেন্ট ফ্লো হচ্ছে এই ক্লকওয়াইজ বরাবর, তার মানে এই দিক দিয়ে I2 যাচ্ছে, I2 যাচ্ছে, I2 যাচ্ছে, I2 যাচ্ছে, I2 যাচ্ছে। মধ্যের রাস্তাগুলো কিন্তু I1 বা I2 কোনোটাই যাচ্ছে না, এই দুটার কম্বিনেশন যাচ্ছে, ঠিক আছে? কম্বিনেশন যাচ্ছে। এই রাস্তা দিয়েও ক্লকওয়াইজ মনে করো I1 যাচ্ছে, তার মানে I1 কারেন্ট কেমনে যাচ্ছে, এই দিক দিয়ে এই দিক দিয়ে দিতে যাচ্ছে। মোট কথা ক্লকওয়াইজ ধরলে সবগুলাতেই ক্লকওয়াইজ I1 ধরবা, I2 ধরবা, I3 ধরবা। অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে সবগুলাতেই ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজ I1, I2, I3 ধরবা। বলো এতটুকু ধরতে পারছো? এটা যে কোনো সার্কিটে তুমি জাস্ট মনে মনেও জিনিসটাকে দেখতে পারো। ধরতে পারছো? ধরলে তিনটা সলভ করার জন্য তিনটে ইকুয়েশন লাগবে। এখন তাহলে তিনটে ইকুয়েশন কেমনে সলভ করবা, মানে তিনটে ইকুয়েশন কেমনে আনবা? সহজ কথা, ধরো আমি I1 এর জন্য ইকুয়েশন লিখতে চাচ্ছি, I1 এর জন্য ইকুয়েশন লিখতে চাচ্ছি। কেমনে লিখবো? I1 এর জন্য ইকুয়েশন বা এক নাম্বারটার জন্য ইকুয়েশনটা কেমনে হবে? এক নাম্বারটার জন্য ইকুয়েশনটা হবে হচ্ছে I1 ইন্টু এই লুপের চারপাশে যতগুলা রোধ আছে। এখানে আসলে কারেন্ট ফ্লো আমরা এক্স্যাক্টলি ধরতেছি না, যে কোন দিকে যাবে না যাবে, এগুলো পরের হিসাব। ম্যাথটা সহজে সলভ করার জন্য আমরা ধরে নিছি এই দিক বরাবরই সবগুলাতে কারেন্ট যাবে, এই ক্লকওয়াইজ বরাবরই ঘুরতেছে। তার মানে এখানে I1 এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে। এখানে I3 এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে। সো এখানে দেখো I1 এমনে যাচ্ছে, I3 এমনে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি তো কারেন্টটা কোনো না কোনো দিকে যাবে, এটা পরের হিসাব। আমরা জাস্ট র্যান্ডমলি ধরে নিছি। বলো ধরাটা বুঝছো? হ্যাঁ, অ্যাজিউম করে নিছি। প্রত্যেকটা লুপে সেম ডিরেকশনে কারেন্ট আমি অ্যাজিউম করে নিছি। মধ্যের ব্রাঞ্চগুলোতে কিন্তু I1ও যাবে না, I3ও যাবে না, I2ও যাবে না। এগুলা কি পরে আমরা বুঝতে পারবো, বাট অ্যাজিউম করে নিছি যে তাদের যে ইন্ডিভিজুয়াল নিজেদের যে ব্রাঞ্চ সেখানে আসলে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, যে ক্লকওয়াইজ যাচ্ছে, এটা অ্যাজিউম করে নিছি। আচ্ছা, এখন ইকুয়েশনগুলো লেখা খুবই সহজ। যখন তুমি I1 এর ইকুয়েশন লিখতেছো, I1 দিলা, I1 এর লুপের চারপাশে যতগুলা রোধ আছে সবগুলা যোগ করবা। বলো তো I1 এর চারপাশে মানে I1 বক্সটাতে কতগুলা রোধ আছে? R5, R6, R4। তার মানে R4 প্লাস R5 প্লাস R6 যোগ করতে পারছো? মাইনাস করবা হচ্ছে এর সাথে কমনগুলা। এখন এই বক্সের সাথে কমন আছে কোন রোধটা? এই 4 ওহম রোধটা কমন আছে কার সাথে? I3 এর সাথে। I3 বক্সের সাথে এই 4 ওহমটা কমন আছে, I2 বক্সের সাথে কোনোটা কমন নাই। সো কমন নাই, হিসাব বাদ। ব্যাটারির হিসাব করতে হবে না, বুঝছো? ব্যাটারির কমন, এটা হিসাব করতে হবে না, ব্যাটারি কমন, এটার হিসাব করতে হবে না। তার মানে এইটার সাথে এই R4টা এটা কমনে আছে না? কমনে আছে। সো যেহেতু এই R4টা কমনে আছে I3 এর সাথে, এইটা তোমাকে মাইনাস করতে হবে।
যে i3 r1 r4 এইটুকু মাইনাস করতে হবে, যে i3 সাথে কমন r4টা ইকুয়ালস টু, এখন এই ডান পাশে লাগবে ব্যাটারিগুলা। এই লুপে তোমার ডিরেকশন অনুযায়ী যে ব্যাটারিগুলা পজিটিভ সেগুলো পজিটিভ, তোমার ডিরেকশন অনুযায়ী যে ব্যাটারিগুলো নেগেটিভ সেগুলো নেগেটিভ। ঠিক আগের কনসেপ্টটাই। দেখো আমরা কারেন্ট ধরে নিছি এই দিক বরাবর, মানে কারেন্ট ধরে নিছি এই দিক বরাবর, মানে আমরা ঘুরতেছিও এই দিক বরাবর। তার মানে আমি যদি এই দিকে যাই, মানে আমি যদি এইভাবে ঘুরি, এই ব্যাটারিটা আমাদের জন্য নেগেটিভ না? ওই যে একটু আগের কনসেপ্ট, আমরা যেদিক বরাবর ঘুরি ব্যাটারিটার বিপরীত দিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, তার মানে -E4, আর এই ব্যাটারিটা আমাদের জন্য তখন পজিটিভ হয়ে যাবে। দেখো আমি যদি এইভাবে ঘুরি তাহলে এই ব্যাটারিটাকে এইভাবে ক্রস করতেছি, দ্যাট মিনস এই ব্যাটারিটার পজিটিভ প্রান্তটা আমাকে সাপোর্ট করতেছে, তার মানে +E3 হয়ে যাবে। বুঝা গেল ইকুয়েশনটা লেখা? এখন তুমি i3 এর জন্য ইকুয়েশন লেখো, তাইলেই বুঝে যাবে আসলে i3 এর জন্য মানে 3 নাম্বার ইকুয়েশনটা কেমনে লিখবা। i3 এর জন্য ওর চারপাশে যতগুলা রোধ, হ্যাঁ কনফিউজ হয়ে যাচ্ছে, আচ্ছা কনফিউজ হবে না। এখন i3 এর ইকুয়েশনটা দেখো, দেখলেই আর কনফিউজ হবে না। প্রথমবার তো, বাট তারপরে দেখবা যে এটাই বেশি সহজ লাগে, আগেরটা আরও কঠিন লাগে, এটাই বেশি সহজ লাগে। সো দেখো 3 নাম্বার বক্সটার জন্য আমি ইকুয়েশন লিখতেছি, তার মানে এই 3 নাম্বার বক্সের কারেন্ট i3, 3 নাম্বার বক্সের চারপাশে কোন কোন রোধ আছে আমাকে বলো। 3 নাম্বার বক্সের চারপাশে সবগুলা রোধ তুমি যোগ করবা, R1 আছে, R4 আছে, R2 আছে, যোগ করছো, হয়েছে? বুঝছো? যেই বক্সটার কারেন্ট ওই বক্সের চারপাশের সবগুলা রোধ আমি লিখছি, কমন হোক আনকমন হোক সবগুলাই লিখছি। ক্লিয়ার? লিখতে পারছো? এরপর কমনগুলা তুমি বিয়োগ করবা। কমন আছে কোনটা? R4 কমন আছে। R4 কার সাথে কমন? I1 এর সাথে কমন, তার মানে I1 R4 বিয়োগ করতে হবে। R2 কমন আছে, কার সাথে কমন? I2 এর সাথে কমন, তার মানে R2 I2 এর সাথে কমন, এইটুকু বিয়োগ করতে হবে। তার মানে রোধের খেলা শেষ। এরপর হচ্ছে ব্যাটারির খেলা। তুমি অ্যাজিউম করো ঠিক আগের মতো তুমি এই ডিরেকশন অনুযায়ী ঘুরতেছো, তাহলে আমরা আগের বার যখন আমরা কেভিএল অ্যাপ্লাই করতেছিলাম, ব্যাটারির দিক থেকে, মানে ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে আমরা যদি সেই দিক বরাবরই যাই, ব্যাটারিটা আমার জন্য তো প্লাস হয়ে যায়। তো এখানেও তাই, আমি ঘুরতেছি এরকমভাবে, তার মানে আমি যাচ্ছি এই দিক বরাবর, ব্যাটারিটাও কারেন্ট ফ্লো করতে এই দিক বরাবর, তার মানে এটা আসলে হয়ে যাবে U1টা আমাদের জন্য প্লাস। বাট হোয়াট অ্যাবাউট এই E2? আমি এই দিক বরাবর যাচ্ছি, ব্যাটারিটা কারেন্ট ফ্লো করতে যাচ্ছে তো আমার উল্টা দিকে, তার মানে E2টা আমাদের জন্য হয়ে যাবে নেগেটিভ। বুঝছো এখন ইকুয়েশনটা লেখা? এখন I2 এর জন্য ইকুয়েশনটা আমার আগে তোমরা বলো তো, I2 এর জন্য ইকুয়েশনটা আমার আগে তোমরা বলো কত আসবে। I2 এর জন্য ইকুয়েশনটা আমার আগে তোমরা বলো। I2 এর জন্য I2 ইন্টু এর চারপাশের সবগুলা রোধ আমাকে বলো কি কি আছে। R2 আছে, R3 আছে, আর কিছু আছে? আর কিছু নাই। এখানে কমন আছে কোনটা? R2 কমন আছে I1 এর সাথে, তার মানে R2 I1 এটা কমন আছে। সো রোধের হিসাব শেষ। এখন ব্যাটারির হিসাব। ব্যাটারির হিসাবটার ক্ষেত্রে আমরা যেটা করব যে এই জায়গাতে এই E2 আমার জন্য পজিটিভ, তার মানে E2টা প্লাস, E2টা আমার জন্য প্লাস। আর E3 যেটা আমি যাচ্ছি এই দিক বরাবর, দেখো আমি লুপটা করতেছি এইভাবে, E3 কারেন্ট করতে এই দিকে, তার মানে E3টা আসলে মাইনাস। ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? সো এইরকমভাবে তোমার ইকুয়েশনগুলো লিখতে হয়, এরকমভাবে তোমার ইকুয়েশনগুলো লিখতে হয়। এখন এই তিনটে ইকুয়েশন দেখো আমরা যদি একটা ম্যাথের জন্য লিখি, ডিরেক্টলি এই ম্যাথটা মনে করো সলভ করবো আমরা মেশ দিয়ে, দেখবা কত কুইকলি সলভ হয়ে যায়। আগের বার তো একটু কঠিন হয়েছিল, এখন দেখো কত কুইকলি সলভ হয়ে যায়। আমি ধরলাম এখানে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে I2, এখানে I3। এখন তিনটে ইকুয়েশন লিখবো। I1 এর জন্য ইকুয়েশন কি হবে দেখো, I1 ইন্টু তার চারপাশের রোধ কত? 4 আর 1, 4 আর 1 কত হয়ে যাবে? 4 আর 1 হয়ে যাবে 5। সো আমি ডিরেক্টলি 5 লিখে ফেলি। এর চারপাশের যোগফল, রোধগুলা যোগফল হয়ে যাবে 5 মাইনাস কমনগুলা 1 ওহম আছে I3 এর সাথে কমন, তার মানে I3 মানে 1 ইন্টু I3। 4 ওহম আছে I2 এর সাথে কমন, তার মানে মাইনাস 4I2। ব্যাটারিগুলা এখন এই একটা লোপে একটা ব্যাটারি আছে এবং তুমি যেদিকে যাচ্ছ ব্যাটারিটাও সেদিকে কারেন্ট করতে যাচ্ছ, ব্যাটারিটা প্লাস, তার মানে প্লাস 10 ভোল্ট। একটা ইকুয়েশন ডান, একটা ইকুয়েশন ডান। এখন I2 এর জন্য ইকুয়েশন লেখো। I2 এর চারপাশে কতগুলা রোধ আছে? 5 আর 20, 25, 25 আর 7, 29, 29 আর 3 কত? 32, তার মানে 32I2। এখন কমনগুলা বিয়োগ করো। 4 আছে 1 এর সাথে কমন, তার মানে 4I1। 3 আছে 3 এর সাথে কমন, তার মানে -3I3।
ইকুয়ালস টু ব্যাটারিগুলো লেখো। ওইখানে কোনো ব্যাটারি আছে? ও সরি আমরা এটাকে ব্যাটারি ধরছি, ওটা তো ব্যাটারি না, ওটা আসলে রোধ না, ওটা ব্যাটারি ছিল। তার মানে আমার এখানে টোটাল রোধ কত? 5 আর 3 8, 8 আর 4 12, তার মানে I2 × 12, বাকিটুকু ঠিক আছে। আর ওই ব্যাটারিটা আমাদের জন্য পজিটিভ না নেগেটিভ আমাকে বলো তো, তোমরা বলো তো। I2 এর ইকুয়েশন যখন লিখতেছি ব্যাটারিটা পজিটিভ নাকি নেগেটিভ? আমি যে দিক বরাবর ঘুরতেছি ব্যাটারিটা তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, তার মানে -20 ভোল্ট। ওকে, এখন 3 নাম্বার লুপের জন্য ইকুয়েশন লেখো। তুমি সেম ভাবে I3 ইন্টু তার সবগুলা রোধ, কতগুলা রোধ? 3 আর 1 4, 4 আর 2 6, তার মানে 6I3। কমনগুলা বিয়োগ করো। 1 ওহম আছে I1 এর সাথে কমন, তার মানে I1 × 1, এটা I1 এর সাথে কমন। 3 ওহম আছে I2 এর সাথে কমন, তার মানে 3 × I2 ইকুয়ালস টু 5 ভোল্ট। ব্যাটারিটা কি আমাদের জন্য প্লাস নাকি মাইনাস? অবশ্যই মাইনাস, কারণ আমি ঘুরতেছি এইভাবে, 5 ভোল্ট বিপরীত দিকে কারেন্ট করতে যাচ্ছে, মানে -5 ভোল্ট। তাহলে দেখো তিনটে ইকুয়েশন খুব সহজে লিখতে পারছো, সহজে লিখতে পারলে তুমি এটা জাস্ট ক্যালকুলেটরে পুট করলে I1 I2 I3 সলভ করতে পারবা। I1 I2 I3 সলভ করলে উত্তরটা কত আসে আমাকে বলো তো। I1 I2 I3 সলভ করলে উত্তরটা কত আসে? ম্যাক্সিমাম আননোন ভেরিয়েবল 3, তার মানে 5। I2 এর ভেরিয়েবল দেখবা I1 I2 কিন্তু সিরিয়ালে নেই, সো XYZ সিরিয়ালে বসাইতে হবে। সো I1 এরপর I2 সহগ বসাও, -4, I3 সহগ কত? -1 ইকুয়ালস টু ওই পাশে 10। এখানে I1 এর সহগ কত? -4, দেখে বসাবো। I2 এর সহগ কত? 12, I3 এর সহগ কত? -3, ওই পাশে কত? -20। এখানে I1 এর সহগ কত? -1, I2 এর সহগ কত? -3, I3 এর সহগ কত? 6, ওই পাশে কত? -5। সলভ করো। I1 আসছে -0.16, I2 আসছে -2.21, I3 আসছে -1.96। তাইলে আমরা যেই ডিরেকশন ধরছি সবটাই কি ভুল না? অ্যাকচুয়ালি কারেন্ট আমরা ধরছি যে এখানে এই দিক বরাবর ফ্লো হচ্ছে, এখানে এই দিক বরাবর ফ্লো হচ্ছে, এখানে এই দিক বরাবর ফ্লো হচ্ছে। আমাদের ডিরেকশনগুলো কি তাহলে ভুল হয়েছে না? বলো তো, ভুল হয়েছে। তার মানে আমরা যেদিকে ধরছি এর উল্টা দিকে ফ্লো হচ্ছে, সবগুলা উল্টা দিকে ফ্লো হচ্ছে, বুঝছো? সবগুলা উল্টা দিকে ফ্লো হচ্ছে। সো আমরা এখন রিড্র করব, আমরা এখন সার্কিটটাকে রিড্র করব। মনে করো অ্যাডমিশনে আসলে রিড্র করা লাগবে না, কারণ অ্যাডমিশনে তোমার যদি কারেন্টটা জানো তাইলেই হয়ে যাচ্ছে, অ্যাডমিশনে রিড্র করা লাগবে না। বাট আমরা যেহেতু রিড্র করা শিখছি, আমরা একটু রিড্র করে কারেন্টগুলো বের করি, প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টগুলো বের করি, রিড্র করি। চলো, তাইলে আমরা আসলে ধরছিলাম এইরকমভাবে ফ্লো হচ্ছে I1, এইরকমভাবে ফ্লো হচ্ছে I2, এরকমভাবে ফ্লো হচ্ছে I3। বাট অ্যাকচুয়ালি কি এটা ঠিক না? এর উল্টা ডিরেকশনটা ঠিক। তার মানে আমরা ক্লকওয়াইজ ধরছিলাম, এখন এটার উল্টা ধরতে হবে। তার মানে I1টা অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে এইরকমভাবে, I2টা অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে এরকমভাবে, I3টা অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে এরকমভাবে। সো এরকমভাবে যদি ফ্লো হয় ইকুয়েশন তো আর এরকম থাকবে না, তাই না? এরকমভাবে যদি ফ্লো হয় তখন I1 I2 I3 এর ভ্যালুগুলো কত হয়ে যায়? I1 I2 I3 এর ভ্যালুগুলো এত হয়ে যায়, I1 হয়ে যায় এত, I2 হয়ে যায় এত, I3 হয়ে যায় এত। এখন তুমি তো সবগুলা ব্রাঞ্চের ভ্যালু বের করো নাই, করতে পারছো? করতে পারো নাই, তুমি পুরো লুপের কারেন্ট বের করতে পারছো। তাইলে লুপের যে ইন্ডিভিজুয়াল লাইনগুলো, এখানে যদিও কারেন্টের ডিরেকশন উল্টা আঁকা, এই যে এই জিনিসগুলো ভুলে যাও। আচ্ছা আমি তোমাদের এঁকে দিচ্ছি, এই যে এই জিনিসগুলো ভুলে যাও। এখানে সার্কিটে যেটা অলরেডি আঁকাটা ভুলে যাও, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এই তো আরেকটু শেষ। এখন আমরা অ্যাকচুয়ালি ব্রাঞ্চগুলোতে কারেন্টগুলো লিখবো, আসলে কারেন্টগুলো আসলে কোনটা কত এটা আসলে বুঝে বুঝে লিখবো। ঠিক আছে, দেখো I2 অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে 2.21, তার মানে তার যে নিজস্ব লাইন, এই নিজস্ব লাইনে কারেন্ট কত? 2.21। তার নিজস্ব লাইনে কারেন্ট কত ফ্লো হচ্ছে? 2.21, বুঝছো? I2 কাজ শেষ। I1 তার নিজস্ব লুপে ফ্লো হচ্ছে হলো 0.16, তার মানে তার নিজস্ব লুপে ফ্লো হচ্ছে হলো কত বলো তো? নিজস্ব লুপে ফ্লো হচ্ছে 0.16। I3 তার নিজের যে লুপ, তার নিজের লুপে ফ্লো হচ্ছে হলো কত? এগুলা কিন্তু আমরা যেগুলো বের করলাম সেগুলো মেইন হিরো নিজের যে পার্সোনাল লাইনটা, সেই লাইনের কারেন্ট বের করলাম, বুঝছো? সেই লাইনের কারেন্ট বের করলাম 1.96। এখন মাঝের লাইনের কারেন্টগুলা কি আমরা KCL দিয়ে ইজিলি বের করতে পারবো না?
ইজিলি বের করতে পারবো। তার মানে মাঝের লাইনের এই লাইনের কারেন্ট কত হবে? 1.96 আসতেছে, 2.21 যাচ্ছে, তার মানে অবশ্যই এই লাইন দিয়ে কারেন্ট আসতে হবে। কতটুকু আসবে? 2.21 থেকে 1.96 বিয়োগ করো। 2.21 মাইনাস 1.96 আসবে হচ্ছে 0.25। তার মানে এই লাইন দিয়ে 0.25 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে। 2.21 যাচ্ছে, 1.96 আসতেছে। এখানে 0.16 যাচ্ছে, 2.21 আসতেছে, তার মানে 2.21 মাইনাস 0.16 কত যাবে এইদিকে বলো তো? 2.05 এত অ্যাম্পিয়ার যাবে। 2.05, তাহলে 2.05 যাচ্ছে, 2.25 চলে যাচ্ছে, তার মানে বাকি রাস্তা দিয়ে কত যাবে? 0.25 বিয়োগ করো, বাকি রাস্তা দিয়ে যাবে হচ্ছে 1.8 অ্যাম্পিয়ার। বোঝা গেল? সবগুলো রাস্তার কারেন্ট বের করতে পারছো। এখন যে কোনো পয়েন্টের বিভব পার্থক্য তুমি বের করতে পারবা, যে কোনো পয়েন্টের বিভব পার্থক্য বের করতে পারবা। বুঝতে পারলা? বাট যখন আমরা লুপটা ধরছি, দেখো তো আমরা কি এই ব্রাঞ্চে এটা দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, এটা দিয়ে এইদিকে যাচ্ছে, এটা দিয়ে এইদিকে যাচ্ছে, এরকম ধরে নিছি কি? ধরে নাই। মানে ভিতরে কি হচ্ছে না হচ্ছে তোয়াক্কাই করি নেই। আমরা জাস্ট প্রত্যেকটা ব্লকসের যে প্রিন্সিপাল লাইনগুলা, সেই প্রিন্সিপাল লাইনের কারেন্টগুলোকে তোয়াক্কা করছি। এখন একটা জিনিস, যেটা এইসিসিতে রিটেনে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, এইসিসিতে রিটেনে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, বুঝছো? এখন রিটেনে অ্যাপ্লাই করার ট্রিক্সটা তোমাকে দেখাই। রিটেনে অ্যাপ্লাই করার ট্রিক্সটা তোমাকে দেখাই। রিটেনেও তুমি অ্যাপ্লাই করতে পারবা, রিটেনেও তুমি অ্যাপ্লাই করতে পারবা। আমরা একটা সার্কিট নেই, দাঁড়াও, একটা খালি সার্কিট নেই। মনে করো এটা মনে করো তুমি তো এ দিয়ে করতে পারবা, নর্মালটা দিয়ে করতে পারবা। বাট তুমি চাইলা যে পরীক্ষা হলে আমরা মেশ দিয়ে করব। মেশ দিয়ে তখনই তুমি অ্যাপ্রোচ করবা, দরকার নেই, আসলে দরকার নেই। আমরা কেভিএল কেসিএল দিয়ে পারি, মেশ দিয়ে দরকার নাই। তারপরেও দেখা দিচ্ছি যদি তোমাদের মেশটা সহজ মনে হয়। তোমাদের কি মেশ দিয়ে সলভ করার দরকার আছে একাডেমিকে? তোমাদের কি মনে হয়? জাস্ট অ্যাডমিশনের জন্য এটা জেনারেটলি হলো না, দরকার আছে? নর্মালি কেভিএল কেসিএল দিয়ে মজা লাগে না বেশি? একটু সময় বেশি লাগে, বাট মজা লাগে। এখন তোমার যদি কারো ইচ্ছা হয় যে তুমি মেশ দিয়ে করবা, তাইলে পেন্সিল ইউজ করবা। কি? এই যে আমার মতো পেন্সিল ইউজ করবা। একটা আননোন সার্কিট তোমার পরীক্ষা হলে দেওয়া, তুমি একটা পেন্সিল ইউজ করবা। মনে করো এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, মনে করো আমি এইভাবে ধরলাম, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I1, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I2। একটা পেন্সিল ইউজ করলা, ঠিক আছে? একটা পেন্সিল ইউজ করলা, ওকে? একটা পেন্সিল ইউজ করলা, পেন্সিল ইউজ করে এই জিনিসটা আঁকবা। কারণ আমরা আবার মুছবো, কারণ মেশ তো আর আমরা এইভাবে রাখবো না, আমরা এরকমভাবে মেশ রাখবো না, ওকে? সো ABCDEF মেশে আমরা কি করি? প্রত্যেকটা নিজেদের লুপে ঘুরি আসলে। তাইলে আমরাও এখানে দুইটা লুপে ঘুরবো। কোন দুইটা? এই যে ABCD আবার A, একটা লুপে ঘুরবো, ঠিক আছে? একটা লুপে ঘুরবো। এখন এই প্রথম লুপটা যদি মেশ ইকুয়েশনটা লিখি, তাহলে মেশ ইকুয়েশনটা কি আসবে আমাকে বলো তো? প্রথম লুপে মেশ ইকুয়েশনটা কি আসবে? প্রথম লুপে মেশ ইকুয়েশনটা কি আসবে আমাকে বলো তো কেউ একজন? প্রথম লুপে মেশ ইকুয়েশনটা কি আসবে? আমি তোমাদের একটা চুরাই শেখাচ্ছি, চুরাই বুদ্ধি শেখাচ্ছি যে আসলে তোমার এইচএসসিতে তুমি যদি অ্যাপ্লাই করো মেশ, কেমনে অ্যাপ্লাই করবা? প্রথমে পেন্সিল দিয়ে তুমি মেশের কারেন্টটা আঁকবা, বাট এটা আমরা আবার মুছে ফেলবো। সো মেশের কারেন্টটা তোমরা পেন্সিল দিয়ে আঁকলা, তারপর মেশ ইকুয়েশনটা তোমরা লিখবা, পেন্সিল দিয়ে না, কলম দিয়েই মেশ ইকুয়েশন লিখবা। তাইলে কোনো কিছু লিখবা না যে মেশ ইকুয়েশন অ্যাপ্লাই করবে, কিছুই লিখবা না, জাস্ট সমান দিয়া ইকুয়েশনটা লিখে ফেলবা। মেশ ইকুয়েশনটা 1 নাম্বার লুপের জন্য মেশ ইকুয়েশনটা কি হবে? যে I1 তার চারপাশে সবগুলা রোধ, 2 আর 1 3, 3 আর 2 5, তার মানে 5I1, রাইট? ইয়েস ইয়েস, 5I1। কমনটা বিয়োগ, কমনটা কি? I2, তার মানে কতটুকু বিয়োগ? -1I2 বিয়োগ। রোধের কাজ শেষ। তারপরে ব্যাটারিটা লেখো। ব্যাটারিটা আসলে কত তোমাকে সাপোর্ট করতেছে? ইয়েস, সাপোর্ট করতেছে, কারণ তুমি মেশটা এমনি ঘুরতেছো, এমনি আসতেছো, ব্যাটারিটাও তো এদিকে কারেন্ট ফ্লো করতেছে, তার মানে 30 ভোল্ট। ক্লিয়ার? ঠিক আছে, এটা তোমার 1 নাম্বার ইকুয়েশন। তারপর গ্যাপ দিয়ে, অনেকটা গ্যাপ দিয়ে 2 নাম্বার লুপের জন্য মেশ ইকুয়েশন লেখো। রোধ কয়টা? 3 আর 1 4, 4 আর 5 10, সরি 9, তার মানে 9I2 লিখলাম। কমন কোনটা? I1 এর সাথে 1 ওহম, তার মানে -I1 × 1। তারপর ব্যাটারিটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে বলো তো? -10 হবে, -10 ভোল্ট। দুইটা ইকুয়েশন লিখছো, দুইটা ইকুয়েশন লিখছো। এখন এই দুইটা সলভ করেই তুমি কি I1 আর I2 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা না? I1 আর I2 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা না? ইয়েস,
মনে করো আয়ন আর আইটুর ভ্যালু তুমি বের করে ফেললা ক্যালকুলেটর দিয়ে কত আসে ক্যালকুলেট করে দেখো আমাকে একটু বলো, ক্যালকুলেট করে বলো আমাকে। 5 আর -1 30, এখানে হচ্ছে -1 9 আর হচ্ছে -10 সলভ করছো, এটা আসছে 5.90 অ্যান্ড এটা আসছে -0.45। ঠিক আছে, তার মানে তোমার উত্তর সলভ করা শেষ। বাট পরীক্ষা হলে তো জাস্ট এতটুকু করলে হবে না, পরীক্ষা হলে তোমাকে টিচারকে বলতে হবে তুমি KVL KCL অ্যাপ্লাই করছো। সো তুমি এই মেশ দিয়ে তো সলভ করে ফেলছো, বাট এই মেশটা তুমি রাখবা না, এখন এটাকে তুমি KVL KCL বানাবা। কেমনে বানাবা দেখো, তুমি মেশের ক্ষেত্রে এই লুপে কারেন্ট ধরছো I1, তুমি এটা এইভাবে না এঁকে এখানে ধরে নিবা I1, এখানে ধরে নিবা I1, এখানে ধরে নিবা I1, মধ্যের জায়গায় কি ধরছো দেখার দরকার নেই, মধ্যে তুমি কি ধরছো বলার দরকার নাই, এখন পর্যন্ত মধ্যে কি ধরছো বলার দরকার নেই। এইভাবে I2 ধরছো, তার মানে এই লুপের নিজের কারেন্ট I2, যেমনে মেশ লুপ ধরছো এমনিই তুমি আইকা দাও নিজের প্রিন্সিপাল কারেন্টটা, মেইন নায়কটা I2 তুমি লিখে দিছো, I2 তুমি লিখে দিছো। এখন এই যে এই ব্রাঞ্চের কারেন্টটা সেটা তাইলে কত হবে, সেটা তাইলে ইজিলি তুমি যদি এই দিক বরাবর ধরো কারেন্টটা, এই দিক বরাবর যদি ধরে নাও তাহলে সে কারেন্টটা কত হবে। এটাও আসলে মানে তুমি একটু ট্রিক্স করে লিখবা, ট্রিক্স করে লিখতে পারো যে আসলে তুমি তো অলরেডি কারেন্টটা বের করে ফেলছো, সো তুমি কারেন্টের ডিরেকশনটা তারপর ট্রিক্স করে তুমি অ্যাকচুয়ালটাই বসাইতে পারো, বাট দরকার নেই, তুমি আসলে ধরেই নাও যে I1 আসতেছে I2 চলে যাচ্ছে, তার মানে এটা I1 - I2, যতটুকু আসতেছে যতটুকু চলে যাচ্ছে তার মানে বাকিটুকু হচ্ছে এতটুকু যাচ্ছে। ঠিক আছে, I2 - I1 না, I1 - I2, বোঝা গেল? ঠিক আছে, এখন এটা তো তুমি আঁকলা, মেশ দিয়ে ইকুয়েশনগুলো লিখছো, বাট তারপর মেশ মুছে দিয়ে তুমি এইটা লিখছো, মেশের মতো করেই লিখছো। এখন এক লাইন আগে যাবা, বুঝছো, এক লাইন আগে যাওয়া, এটার ক্ষেত্রে আসলে এক লাইন আগে গেলেও একই জিনিসই হইতো, এটার ক্ষেত্রেও আসলে এক লাইন আগে গেলেও একই জিনিসই হইতো। দেখো এখানে মেশ ইকুয়েশনের সময় আমরা তো একসাথে লিখে ফেলছি, তুমি একসাথে না লিখে একটু আলাদা আলাদা লেখো, যে 2 + 2 + 1, এখানে একটু আলাদা আলাদা লেখো যে I2 ইন্টু কত 3 + 1 + 5, 3 + 1 + 5। এখন মজাটা দেখো, মজাটা হচ্ছে এটার সাথে তো 1 আছে, এটার সাথে তো 1 আছে, তার মানে 1 ওহম রোধটা এটা দুইটাই পাচ্ছে, 1 ওহম রোধটা এটা দুইটাই পাচ্ছে। সো এটার আগে রিভার্স ক্যালকুলেশন করে একটা লাইন লিখবা। কি লিখবা? তুমি লিখবা হচ্ছে এইরকম ভাবে, মানে আলাদা আলাদা জাস্ট ভেঙে লিখবা পুরোটা, যে 3I2 + 1I2 + 5I2 - 1I1 = -10। জাস্ট ভাঙা লিখলা, এটার আগে ভাঙা লিখবা 2I1 + 2I1 + 1I1 - I2 = 30 ভোল্ট। এখানের উপরে তুমি লিখবা যে এইটা আসলে 2 নাম্বার লুপের জন্য, সো তুমি লিখবা BAEFB, এখানে KVL অ্যাপ্লাই করে পাই এটা কোন লুপে অ্যাপ্লাই করছে, 1 নাম্বার লুপে। তুমি বলবা যে BCDAB এই লুপে KVL অ্যাপ্লাই করে পাই এটা, বুঝছো? চুরামি করতে যে বেশি কষ্ট হয়ে গেছে তাই না, বাট অ্যাকচুয়ালি কষ্ট না, মানে তোমার উত্তরটা বের করা খুবই সহজ। উত্তরটা তো তোমার এক লাইনে চলে আসছিল, তারপর টিচার যেন না ধরতে পারে এই জন্য বাকিটা তুমি এমনি মানে উপরের লাইনগুলো তুমি যদি ভুলও করো সমস্যা নেই, উত্তরটা তো তোমার অ্যাকুরেট আসছে। যাই হোক, এরকম করতে যেও না, দরকার নেই, বাট আমি বুঝাইলাম যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, তোমার মনে করো মন চাইলো, ইন দ্যাট কেস তুমি জিনিসটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করবা যে তুমি আসলে এমনে গেছো KVL থেকে এই লাইনে গেছো, টিচারকে এরকম বুঝতে দিবা না যে তুমি এই লাইনটা আগে লেখছো, বুঝছো? জাস্ট রিভার্স ক্যালকুলেশন করে এক লাইন উপরে আলাদা আলাদাভাবে লিখে দিবা, ঠিক আছে? ওকে, নাইস। এখন তোমাদের আজকের হোমওয়ার্ক, 1 নাম্বার হোমওয়ার্ক, এটা KVL KCL দিয়ে করবা, আর চেষ্টা করবা KVL KCLটা ট্রাই করতে, ঠিক আছে? এটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে। আর যদি
মানে মন না চায়, যদি মেশ দিয়া করতে চাও করতে পারো, বাট মেশ দিয়া তুমি যদি প্রপারলি আয়ত্তে না আনতে পারো তাইলে আরও সময় বেশি লাগবে। এর থেকে কেভিএল কেসিএলই বেটার। বা এমন করতে পারো যে কেভিএল কেসিএল দিয়ে করে মেশ দিয়ে এটাকে ক্রস চেক করতে পারো যে উত্তরটা আমার ঠিক আসছে কিনা, মেশ দিয়া ক্রস চেক করতে পারো উত্তরটা ঠিক আসছে কিনা। ঠিক আছে, ওকে। আর লাস্টে তো সার্কিটটা আবার রিড্র করাটা তোমরা জানোই। তোমাদের আজকের হোমওয়ার্কটা হচ্ছে যে এই যে সার্কিটটা, এই সার্কিটটা তোমরা সলভ করবা কেভিএল কেসিএল দিয়ে। এই সার্কিটটা তোমরা সলভ করবা কেভিএল কেসিএল দিয়ে। ঠিক আছে, এটা তোমরা সলভ করবা কেভিএল কেসিএল দিয়ে। আমরা তো মেশ দিয়ে সলভ করছি, সেটাকে সলভ করবা কেভিএল কেসিএল দিয়ে। এটাকে সলভ করবা কেভিএল কেসিএল দিয়ে। ওকে, সলভ করবা এটাকে কেভিএল কেসিএল দিয়ে। বুঝছো? হোমওয়ার্ক 2 এটা ট্রাই করবা। এটা যদি সলভ করতে পারো মানে উত্তর তো আমরা মিলাই ফেলছি, সেই উত্তরটা যদি আনতে পারো মনে করবা তোমার আর কোনো দিন কোনো কেভিএল কেসিএল এর সার্কিটে তুমি আটকাবা না। সো এটা অবশ্যই ট্রাই করবা অ্যান্ড আমাদের গ্রুপগুলোতে আপলোড করে আমাকে সলিউশনটা দেখাবা। বুঝছো? ক্লাস শেষ করে দিচ্ছি, প্যারা নেই। সো এই সি ক্র্যাকার্স গ্রুপে আপলোড করে আমাকে সলিউশনটা দেখাবা সবাই। সো এটা হচ্ছে আজকের হোমওয়ার্ক নাম্বার 2। হোমওয়ার্ক নাম্বার 2, হোমওয়ার্ক নাম্বার 2। সো এটা অবশ্যই আপলোড করবা কোথায়? আমাদের যে মেইন গ্রুপ এই সি ক্র্যাকার্স অফিসিয়াল। এটার মধ্যে সবাই নর্মালি কেভিএল কেসিএল দিয়ে অ্যাপ্লাই করে সলভ করবা। কি প্রিন্সিপাল লাইনগুলোতে আগে প্রিন্সিপাল ভেরিয়েবল নিবা, প্রিন্সিপাল ভেরিয়েবল নিবা প্রিন্সিপাল লাইনগুলোতে, এরপর মধ্যেরগুলোতে আগেরগুলা দিয়ে সাবস্টিটিউট করবা। লিংক লাগবে না, ফেসবুকে যে এই সি ক্র্যাকার্স অফিসিয়াল লিখে সার্চ করলেই পেয়ে যাবা গ্রুপ। আর কিছু কাজ আছে, কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে এই সৃজনশীলগুলো সলভ করার চেষ্টা করবা। সবগুলো আসলে ইজি ইজি, আমি নেক্সট ক্লাসে করে দিব যদিও, সবগুলো আসলে খুবই ইজি। এই সৃজনশীলগুলো সলভ করার চেষ্টা করবে। এখানে কোনোটাতেও কেভিএল কেসিএল আসলে তেমন দরকার পড়ে না। দেখছো বোর্ডের প্রশ্নগুলো তো ডাল ভাত, নর্মালি কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার দিয়েই হয়ে যায়। মানে নর্মালি কেভিএল কেসিএলও লাগে না, কারেন্ট ডিভাইডার দেখো একটা একটা দ্বিগুণ, তার মানে বড়টা 2/3 উত্তর, তার মানে এটুকু 2 ওহম আর 1 ওহম 3 ওহম তুল্যরোধ, মানে বাচ্চাদের জিনিস। 3 ওহম তুল্যরোধ হলে 4 ওহম 4 এম্পিয়ার তোমার কি কারেন্ট। বাচ্চাদের মতো প্রশ্ন আসে বোর্ডে, বোর্ডে এত কঠিন প্রশ্ন মানে 3 লুপের সার্কিট জীবনে বোর্ডে আসে না, বাচ্চাদের মতো প্রশ্ন আসে। বুঝছো? সো এই জিনিসগুলো পারবা। দেখে মনে হচ্ছে 2টা লুপ, বাট জিনিসটা খুবই সহজ। দেখো 16 আর 12 প্যারালাল আছে, তার মানে এখান থেকে তুমি তাদের তুল্যরোধ বের করে টোটালটা কারেন্ট বের করে কারেন্ট ডিভাইডার ল ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে করতে পারবা। ঠিক আছে, তার মানে এই সার্কিটগুলো কিন্তু খুবই সহজ। মানে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ে ফেলছি, বোর্ডে যেগুলো আসে এগুলো ডাল ভাত, বাচ্চাদের জিনিস। বুঝছো? সো আজকের সার্কিটে মানে আজকের স্লাইডে আরও কিছু ম্যাথ থাকবে, এই সৃজনশীলগুলোও তোমাদের হোমওয়ার্ক। না পারলে তো আমি আছি নেক্সট ক্লাসে। বুঝছো? প্রায় 10-12টা সৃজনশীল আছে, 10-12টা সৃজনশীলের যে গ আর ঘ সেগুলো তোমাদের হোমওয়ার্ক। বলো বুঝতে পারছো আজকের ক্লাস? সবাই বুঝতে পারলা? সবাই সব কিছু বুঝতে পারলা? কেমন লাগলো সার্কিটের উপর ঘুরে বলো তো? এই যে কনসেপ্টটা তোমরা শিখলা, সার্কিট সলভ করার কনসেপ্টটা, বিশ্বাস করো তুমি অ্যাটলিস্ট ইউনিভার্সিটিতে উঠেও অন্যদের থেকে অনেকটা এগিয়ে যাবা। বুঝছো? ইউনিভার্সিটি উঠার পরেও তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে যাবে, কারণ সার্কিটটা সলভ করা শিখলে, মেইনলি সার্কিটের উপর হাঁটাটা শিখলে, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ারটা শিখলে তুমি যে কোনো কিছু সলভ করতে পারবে। অ্যান্ড ট্রাস্ট মি, কোনো একটা রোধের দুই পাশে প্লাস মাইনাস দেয়া এইরকমভাবে সলভ করা থেকে এই ওয়েটা তোমার অ্যাকচুয়াল কনসেপ্ট ক্লিয়ার করে তোমার জন্য আসলে বেস্টভাবে তোমার জিনিসটা উপলব্ধি করতে পারো। আমি যদি তোমাকে বলতাম যে একটা রোধের যে দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই পাশে প্লাস এই পাশে মাইনাস, কেন দিচ্ছি, কি হচ্ছে না হচ্ছে তুমি বুঝতে পারতেছো না। বুঝছো? তুমি বুঝতে পারতেছো না। আমি যদি প্লাস মাইনাস দিয়ে তোমাকে সলভ করতাম, আমি বলতাম এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, পুরো সার্কিটটা একটা হিবিজিবি অবস্থা হইতো। তুমি নিজে আসলে কনসেপ্টটা বুঝতে পারতে না, তুমি জাস্ট ব্লাইন্ডলি মুখস্থ করতা যে মাইনাস মানে মাইনাস হবে, মাইনাস মানে মাইনাস হবে। সো তুমি আসলে অ্যাকচুয়াল ফিলিংটা পাইতা না। এখন তুমি জানো যে কারেন্টের দিকে রোধটা ক্রস করলে ভোল্টেজ ড্রপ হয়, কমে যায়, কারেন্টের বিপরীত দিকে রোধটা পাস করলে ভোল্টেজ গেইন হয়, ভোল্টেজ বেড়ে যায়। এই কনসেপ্টটা তোমার লাইফ সেভ করবে, অ্যান্ড এটা আসলে বেস্ট ওয়ে। চলো তড়িৎ পড়েন, ঠিক আছে? সো একটা স্ক্রিনশট নিয়ে নাও, হোমওয়ার্কের সাথে স্ক্রিনশটটাও দিয়ে দিও। ওকে, সো একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমার হোমওয়ার্কের প্রথম স্লাইডে স্ক্রিনশটটা দিবা, মানে প্রথম পিকচারটায় হোমওয়ার্ক যখন আপলোড করবা। ঠিক আছে, সো আজকের ক্লাস এ পর্যন্তই। অ্যান্ড তোমাদের সাইকেল 3 আমরা শুরু করে দেবো আশা করতেছি। এই চলতরিত আমাদের শেষ হয়ে যাবে তো কত তারিখ, 12-13 তারিখের মধ্যেই, বা 12 তারিখের মধ্যেই, বা 13 তারিখের মধ্যেই।
এরপর আমরা খুব কুইকলি 3 থেকে 4 ক্লাসে আমরা সেমিকন্ডাক্টর পড়ে ফেলবো, কারণ সার্কিট সলভ করার আমরা জানি সেমিকন্ডাক্টর তুড়ি দিয়ে সলভ হবে আমাদের। সো সেমিকন্ডাক্টর পরে আমরা 22 থেকে 23 তারিখের দিকে আমরা হচ্ছে সাইকেল 3 এর ক্লাস শুরু করব, 22-23 তারিখের দিকে বা 25 তারিখের দিকে আমরা সাইকেল 3 এর ক্লাস শুরু করব, এই যে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চুম্বকত্ব অধ্যায়টা দিয়ে। ঠিক আছে, তাইলে আমাদের মোটামুটি এই সেপ্টেম্বর মাসের মধ্যে কয়টা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে? তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, ভৌত আলোকবিজ্ঞান, তারপর কি কিছু পরমাণু মডেল এবং কি সেমিকন্ডাক্টর, 6টা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। আমাদের থাকতেছে কয়টা অধ্যায়? পুরো দ্বিতীয় পত্রে থাকতেছে 5টা অধ্যায়, যার মধ্যে একটা দুধভাত মানে জ্যোতিষবিজ্ঞান। তার মানে আমাদের 4টা ভালো ভালো হেভিওয়েট অধ্যায় থাকবে আর কি এরপরে। সো 4টা অধ্যায়, আমাদের সময় 3 মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, খুব সুন্দর করে আমরা শেষ করে ফেলবো। তোমাদের পরীক্ষা যদি জুলাইও হয় বা জুনে হয়, মেতে হয়, অনেক বড় সময় পাবা রিভিশনের জন্য, বুঝছো? সো ক্লাসগুলো তখন রিভিশন দিবা, তাইলে এনাফ। ওকে, সো সাইকেল 3 এ তোমাদের জন্য একটা অল টাইম কুপন কোড দিতে চাই, বুঝছো? যেটা তোমরা যারা আমার একাডেমিক ব্যাচে আছো, মানে অন্য কোনো সাইকেলে আছো, তোমাদের জন্য যেন সাইকেল 3টা লেস প্রাইসে পড়ে, এটা সবসময় যেন কাজ করে কুপন কোডটা। সো সাইকেল 1 এর যে কুপন কোডটা, এটা তো তোমরা সবাই জানো, গতকালকে হচ্ছে সাইকেল 2তেও একটা কুপন কোড দিয়েছিলাম। সো সাইকেল 1 এর কুপন কোডটা তো সবাই জানো। সাইকেল 1 এর কুপন কোডটা আসলে কত? সেভ 150। এটা তোমাদের জন্য সবসময় কাজ করবে, এটা বাইরে দিও না কাউকে। যারা যে কোনো একটা সাইকেলে আছে তাদের জন্য এই কোডগুলো। আর সাইকেল 2তে একটা কোড দিয়েছিলাম গতকালকে, চাঁদ ছিল তাই, মুন 150। সো এটাই থাকুক, বুঝছো? যেটা দিছিলাম এটাই থাকুক, মুন 150, চাঁদ 150। এটা দিলে সাইকেল 2 এ তোমরা 150 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। সাইকেল 3 এর জন্য কি কুপন কোড দেওয়া যায় বলো তো? হ্যাঁ, সিকিউ করলে আটকা যায়। আমরা তো সিকিউ করবো, আমরা তো সিকিউ শুরু করি না। আমরা যখন সিকিউ করা শুরু করবো, বোর্ডের সব সিকিউ শেষ করে দিব, সব সিকিউ শেষ করে দেবো। বলো তো সাইকেল 3 এর জন্য তাহলে কি কুপন কোড দেওয়া যায়? সাইকেল 3 এর জন্য কি কুপন কোড দেওয়া যায় তোমরাই বলো, তোমাদের যেটা মনে হয়। ঠিক আছে, ফুল 100, ফুল 150, আর কি ইজি 150। ঠিক আছে, আচ্ছা, আমরা যেহেতু এখানে ম্যাগনেট অধ্যায়টা পড়বো, সো আমরা ম্যাগনেট দিই, ম্যাগনেট 150। ওকে, ম্যাগনেট 150, ম্যাগনেট 150। এন্ড তোমরা প্রথম পত্রতেও 150 টাকা ডিসকাউন্ট পাবা। এটার কুপন কোড কি দেওয়া যায়? এটা দিয়ে দিই ফুল 150, ফুল 150। এটা জাস্ট যারা এই প্রাইভেট ব্যাচে ক্লাসগুলো করতেছো তোমাদের জন্য এই কোডগুলা। এটা সব সময় কাজ করবে, সব সময় কাজ করবে, সব সময় কাজ করবে। সো এই দুইটা কোড অলরেডি এক্সিস্ট করতেছে, এইটা ক্লাস শেষে আমি অন করে দিব না, ঠিক আছে? সো এটা তোমাদের জন্য সব সময় কাজ করবে। ভাইয়া সিকিউ করলে কি আটকে যায়, কি করব? এই তোমাকে বললাম তো, আমরা যখন সিকিউ সলভ করব দেখবা যে চলতরিতের কোনো সিকিউ বাদ নাই যেটা তুমি পারতেছো না। বিশ্বাস রেখে আমার সবগুলা ক্লাস করতে হবে, ঠিক আছে? ফার্স্ট টু লাস্ট সবগুলা করো, তারপর দেখবা তোমার মানে না পারার মতো জিনিস থাকবে না, তোমার আমাকে বলার মতো জিনিস থাকবে না। ওকে, সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই। অবশ্যই হোমওয়ার্কগুলো সাবমিট করবা, গত ক্লাসের হোমওয়ার্কটা সাবমিট করবা, এই ক্লাসের হোমওয়ার্কগুলো সাবমিট করবা, কারণ হোমওয়ার্কগুলো করলে তোমার এমন ম্যাথগুলাই দেই যেগুলো একটু কঠিন, সো করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই হোমওয়ার্ক সাবমিট করবা। সবার নাম কিন্তু আমার মনে আছে, রোহিত আসো, কায়ুম আসো, হামিম আসো, তাসনিয়া আসো, তাসিন আসো, সুবাইতা সারোয়ার আছো, ঠিক আছে? সবাই হোমওয়ার্কটা সাবমিট করবা মাস্ট, ঠিক আছে? ওকে, ডান। ভালো থেকো সবাই। তাইলে এই কুপন কোডগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের ব্যাচ গ্রুপে তোমরা যে কোনো কাউকে যদি জানতে চাই তোমরা দিতে পারো। টাটা।